মেহরিনের স্বপ্নরং। মির্জা সূচনা। পর্ব 56 থেকে 7। রাত তখন 3টের গণ্ডি পেরিয়েছে। বাড়ির সবাই গভীর ঘুমে ডুবে, তাদের রাজ্য জুড়ে শুধু নিস্তব্ধতা। রাজ চোখ মেলে তাকায়, আর তাকাতেই প্রথম যে জিনিসটা সে টের পায় তা হলো নিজের বুকের ওপর ভারী কোনো অস্তিত্ব। সে হেসে ফেলে, মিষ্টি তবে গম্ভীর একটা হাসি। কারণ তার বুকের ওপরে যে গুটি সুটি মেরে শুয়ে আছে তার প্রাণপ্রিয় মানুষটা, তার বউ। রাজ দেখে কিছু চুল মেহরিনের মুখে এসে বারবার লেগে তাকে বিরক্ত করছে। রাজের নিজেরও তখন বিরক্ত লাগছে ওই চুলগুলোর উপর। রাজের হাসি হাসি মুখটা হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়। সে ধীরে ধীরে চুলগুলো সরিয়ে দিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমার বউকে বিরক্ত করছো কেন রে চুলের দল? কোনো ভদ্রতা নেই তোমাদের? আমার বউকে বিরক্ত করার আগে অনুমতি নিছ, আর নিলেও বাকি আমি দিব। একদম থাপড়ে ভদ্রতা শিখিয়ে দেব। বেয়াদব চুলের দল, আমার বউকে শুধু জ্বালায়। তোমাদের নামে ইফটিজিং মামলা করব আমি। এই তোমাদের পরিবারে কি কেউ ভদ্রতা শেখায়নি? জানো না অন্যের বউকে বিরক্ত করতে নেই? আরেকবার যদি দেখি আমার বউকে জ্বালাচ্ছ, একদম শুলে চড়াবো বেয়াদব চুলের দল। রাজ এমনভাবে চুলদের বকা দিতে থাকে যেন সত্যি ওরা অপরাধ করেছে। শুধু অপরাধ বললে ভুল হবে, মস্ত বড় অপরাধ করেছে। চুলের দল কেউ বলি হারি চাই গ্যাংস্টার রাজ শিকদারের বউকে নাকি বিরক্ত করছে। ভাগ্য ভালো ওরা মানুষ না, মানুষ হলে ওদের যে কি হতো তা একমাত্র উপরে আল্লাহ আর নিচের রাজ শিকদারই জানে। জানি না কেউ জানলে কি বলতো, যদি কেউ জানতো রাজ শিকদার তার বউয়ের চুলকে নিয়ে রীতিমতো করতে কেস চালাচ্ছে, আবার নাকি শুনলেও চড়াবে। এগুলো জানলে কেউ নিশ্চিত ওর একটা অস্কার উঠেই যেত মাথায়। তবুও যখন রাজ তার ঘুমন্ত বউয়ের দিকে তাকায়, সব রাগ মিলিয়ে একরাশ ভালোবাসা এসে হানা দেয় রাজের তনুমনে। সে হাসে, তার মুখে প্রশান্তির ছায়া। এই একজন মানুষ যার কাছের রাজ শিকদারও হার মানে, যে রাজ শিকদার মানুষ মারতে দুবার ভাবে না, সে কিনা তার বউকে ভয় পায়। এই কথা খানা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস না করে উপায় নেই। শুধু রাজ শিকদার কেন, পৃথিবীর সকল স্বামী তার বউকে দেখে ভয় পায়। এই কথা খানা কেউ স্বীকার করে, কেউ চেপে যায়, তবে এই কথাখানা সত্যি। তবে এই একটা মানুষ যার কাছে রাজ পরাজিত হয়, যার রাগ ভয়ে পায় রাজ, যার অভিমান ভয়ে পায় রাজ, যার একটুখানি রাগ মানে ছোট্ট একখানা ঝড়, আর মান ভাঙানো মানে টুকরো টুকরো কবিতা। রাজ মেহরিনের কপালে একটা চুমু খেয়ে ধীরে ধীরে বলে, আমার মুনবেন, আমার বউজান, আমার অ্যারিওনা। হঠাৎ করেই তার হাসি মিলিয়ে যায়, মুখটা হয়ে ওঠে হিংস্র। সে উঠে পড়ে মেহরিনের গায়ে ভালো করে কম্বল গুজিয়ে দেয়, এসি র পাওয়ারটা কমিয়ে দেয়। তারপর ক্যাবার্ড থেকে একটা টি শার্ট বের করে পরে মোবাইলটা হাতে নেয়। মেহরিনের পাশে এসে বসে আবার কপালে একটা চুমু খায়। আমি তাড়াতাড়ি চলে আসবো চান, কয়টা ক্ষুধার্ত কুকুর আছে, ওদের একটু খেতে দিয়ে আসি। তুমি তো জানোই তোমার হাজবেন্ডের মানবতা একটু বেশি। দেখো না কতগুলো কুকুর না খেয়ে আছে, ওদেরকে কি অভুক্ত রাখাটা ঠিক হবে বলতো? মানবতা বলে তো একটা জিনিস আছে না। এই বলেই মেহরিনের চোখ নাক কপাল জুড়ে চুমু খেতে খেয়ে বেরিয়ে যায় ঘর থেকে। রাজঘর থেকে বের হতেই মেহরিন চোখ খুলে তাকায় দরজার দিকে। তার চোখে তখন রহস্যময় হাসি। সে উঠে বসে চুল চাকায় হাত খোপা করে, তার ঠোঁটের কোণে চাপা হাসি নিয়ে ফিসফিস করে বলে, উফ, আমার বরটা আমাকে এত ভালো কেন বাসে। মাঝে মধ্যে ভয় হয় কখন জানি কোন ডাইনির নজর লেগে যায়। তারপরে হেসে আবার বলে, তবে যাই হোক আমার বরটা আমাকে অনেক বেশি ভালোবাসে। এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বড়ই ভাগ্যবতী এমন পাগলাতে একটা বর পেয়ে। মাঝে মাঝে তো মন চায় চুম্মাইতে চুম্মাইতে অজ্ঞান করে ফেলি। এত ভালো কেউ বাসে। কথা শেষে ঝটপট উঠে পড়ে মেহরিন। পরনের ঢিলে ঢালা ট্রাউজার আর টি শার্ট পাল্টে একখানা লেডিস প্যান্ট আর আরামদায়ক টি শার্ট পরে নেয় মেহরিন। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আলতোভাবে গুছিয়ে নেয়। তারপর চুপি চুপি বেরিয়ে পড়ে সে। অন্যদিকে রাজ পৌঁছে গেছে তার গন্তব্যে। জায়গাটা একটু শুনশান কোলাহল শূন্য। এটা মূলত রাজের গুদাম। সবার চোখে যেটা স্রেফ মালামাল রাখার জায়গা, আসলে সেটা রাজ আর লাবিবের গোপন এক আস্তানা। বাইরে দাঁড়িয়ে থাকা কার্ডদের দিকে তাকিয়ে রাজ চোখে এক ধরনের বাঁকা হাসি এনে বলে, তোমরা এখন যাও, দরজার সামনে দাঁড়িয়ে থেকো না। সম্ভবত কিছুক্ষণের মধ্যে কেউ একজন ঢুকবে, তাকে আটকাতে যেও না, কেমন? সবাই একসাথে বলে উঠে, ইয়েস বস। রাজ ইশারায় সবাইকে সরে যেতে বলে। তারপর নিজের সামনে এগিয়ে গিয়ে দেয়ালের একপাশে থাকা একটা সুইচ টিপে দেয়। তার সঙ্গে সঙ্গে নিচের মাটি দুই ভাগ হয়ে যেতে শুরু করে।
ঠিক যেন আলী বাবার চিচিং ফাঁক। আলী বাবা চিচিং ফাঁক বললে যেমন পাহাড় দুই ভাগ হয়ে যেত, অনেকটা তেমনি রাজ সুইচ টিপার পর পাহাড় নয়, মাটি বিভাগ হয়ে গেল। নিচ থেকে খুলে যায় রহস্যময়ী এক রাস্তা, যেন মাটির গভীরে নেমে যাওয়া কোনো গুহা। অথচ সাধারণ মানুষের চোখে কখনো ধরাই পড়বে না যে এখানকার মাটি দুই ভাগ হতে পারে। খুব সূক্ষ্ম পরিকল্পনা মাফিকের বাস্তবায়ন করা হয়েছে। রাজ তাকায় ঘড়ির কাঁটার দিকে, তারপর পেছনে ফিরেও দেখে। ফিসফিস করে বলে, এখনো এলো না কেন? এত দেরি তো হওয়ার কথা না। আরও একবার তাকায় পেছনে, তারপর রাজার মতো নামতে শুরু করে সেই পাতালপুরীর পথ ধরে। এমন ভাবে যেন এই পাতাল রাজ্যের রাজা সে, এখানকার সবকিছু তার লক্ষ্য দর্পণে। এখানে আদেশ চলে শুধু তার, রাজত্ব শুধুই তার। বিশাল বড় একটা রুমে ঢুকে রাজ। জায়গাটা একেবারে আলোকিতও নয়, আবার একদম অন্ধকারও নয়। আলো কম হলদেটে গা ছমছমে এক ধরনের আলো এসে পড়ে, যেটা চোখে লাগার মতো নয়, কিন্তু মাথার ভেতর কেমন যেন ছিমছিম করে তোলে। ভেতরে ঢুকেই রাজের চোখে পড়ে একটা সরল লাইনে রাখা 5টা চেয়ার, আর সেখানে 5 জন লোক দড়ি দিয়ে বাঁধা। চুপচাপ দাঁড়িয়ে থাকার রাজ এবার সামনে এগিয়ে যায়। তার ঠোঁটে তখন সেই পরিচিত দুর্লভ এক ঠান্ডা ঠান্ডা হাসি। এই হাসির অর্থ যারা বোঝে, তাদের রুহু অবদিকে কেঁপে উঠে এই হাসির ভয়ে। রাজ প্রথমেই যায় ডান পাশের 2 নম্বর চেয়ারে বাঁধা ছেলেটার সামনে। চোখে সেই চেনা ঠান্ডা হিংস্র হাসি এনে বলে, কি রে শালা, এখনো মরিসনি? সে যাই হোক, শয়তান কি আর এত তাড়াতাড়ি মরে? তোর তো ব্যাটা কই মাছের জান। সেই কবে থেকে তোর উপরে টর্চার করা হচ্ছে, এখনো দিব্যি বেঁচে আছিস ছেহ। আজ তোকে সেই স্পেশাল ট্রিটমেন্ট দিতেই হবে। ও তোর তো আবার চুলকানি বেশি, মেয়েদের গায়ে হাত দেওয়ার। এই কথা বলেই রাজ চোখ বন্ধ করে ফেলে। কপালে হালকা স্লাইস করতে করতে ভাবে কিছু একটা, আর মনে পড়ে যায় সেই দিনের কথা। জমিদার বাড়িতে আকরাম চৌধুরী আর ফাইজা চৌধুরীর বিবাহ বার্ষিকীর দিন রাজ যখন গান গেয়েছিল, মেহরিন ছিল সামনে। আর এই ছেলেটা সেই দিন মেহরিনকে বাজেভাবে ছুঁতে চেয়েছিল। চোখ বন্ধ রেখেই রাজের বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবার চোখ মেলে তাকায়, ততক্ষণের রাজের চোখ লাল টকটকে, ঠিক যেমন হয় নেশা করলে। এই নেশা কোনো ড্রাগের নয়, এটা প্রতিশোধের নেশা। রাজ কেমন যেন পাগলদের মতো হাসতে থাকে। তার হাসির শব্দে চেয়ারে বাঁধা 5 জনের গায়ে কাঁটা দিয়ে ওঠে। যারা ইতিমধ্যে পেটানো, নিঃশেষ, আধমরা, তারাও রাজের হিমশীতল হাসিতে কেঁপে ওঠে, যেন রাজের সেই হাসি তাদের অন্তরাত্মাকেও নাড়িয়ে দিচ্ছে। ধীরে ধীরে রাজের হাসির গতি কমে আসে। তারপর হঠাৎ করেই হাসি থামিয়ে ভয়ঙ্করভাবে গর্জে উঠে ছেলেটার 2 চোখে আঙুল ঢুকিয়ে ধরে বলে ওঠে, এই চোখ দিয়ে আমার আরিয়নের দিকে নোংরা নজর দিয়েছিলি, তাই না? ছেলেটা চিৎকার করতে চায়, কিন্তু পারে না, তার মুখ চেয়ে বাঁধা। রাজ ঠিক করে নিয়েছে, যতক্ষণ না এই চোখ দিয়ে রক্ত বের হবে, ততক্ষণ সে থামবে না। তারপর হঠাৎ রাজ আবার হাসতে শুরু করে, এবার সেই হাসিতে নির্মম আনন্দের ছাপ। একটু পর রাজ পেছনে তাকিয়ে একজনকে বলে, বক্সটা দে। কথা শেষ হতেই একজন একটা বক্স এগিয়ে দেয়। রাজ সেটা হাতে নিয়ে এক রকম রসিকতা করে বলে, আরে তোরা জানিস, এই বক্সটা আমার খুব প্রিয়। মাঝে মাঝে তো মন চায় এটাকে বউয়ের মতো করে আদর করি, কিন্তু আফসোস, ও তো আর মানুষ না। আর মানুষ হলে এই কথা আমি কোনোদিন কল্পনাতেও ভাবতাম না। তাহলে আমার যে বউ না, কল্পনাতে গিয়েই আমার গলা কেটে দিত। তোরা জানিস খুব সাংঘাতিক বউ আমার। সে যাই হোক, দেখবি এবার এতে কি আছে। রাজের সামনে থাকা মানুষগুলো এমনিতেই রাজের ভয়ে তাদের প্রাণ অস্তগত, তার উপর রাজের এমন রসিকতা। সবার প্রাণ যেন গলায় আটকে আছে, কারণ ইতিমধ্যে তারা সবাই রাজের সাথে পরিচিত হয়ে গেছে। রাজ এমন এক ভয়ঙ্কর মানুষ যে হাসতে হাসতে মানুষ খুন করে ফেলে। তাই তারা সবাই রাজের এই হাসুকে জমের মতো ভয় পায়। সবার নিঃশ্বাস আটকে আছে, এই বুঝি পরাণ পাখি উড়াল দিল। আর রাজের মুখে তখনও সেই অদ্ভুত হিমেল ঠান্ডা হাসি। সামনের লোকগুলোর ভয় একসঙ্গে বাড়তে থাকে। রাজ তার সেই প্রিয় বক্সটা খুলে ফেলে। ভিতর থেকে হেঁকে হেঁকে বের করে কিছু ছুরি, ধারালো কাটার ব্লেড, হাতুড়ি আর পেলাস আর তার কাটা। এই দৃশ্য দেখেই সামনে থাকা মানুষগুলোর যেন প্রাণ পাখি উড়াল দেওয়া জোগাড়, প্রাণে বাঁচতে ছটফট করতে থাকে তারা। রাজ হালকা হেসে একটার পর একটা জিনিস হাতে নেয়। তারপর একটা ছুরি হাতে তুলে নেয়। একটা বাঁকা হাসি দিয়ে একটানে ছেলেটার ডান হাতের সব আঙুল কেটে ফেলে। ছেলেটা চিৎকার দিতে পারে না, শুধু চোখ দিয়ে পানি গড়ায়। রাজ নিঃসংকোচে সেই কাটা আঙুলগুলো একটা একটা করে টেবিলের ওপর সাজায়,
তারপর এক একটাকে টুকরো টুকরো করে ফেলে একদম কুচি কুচি যাকে বলে, আর ওগুলোকে এমন ভাবে সাজায় যেন মাংসের দোকানের মাংস টুকরো। এই অবস্থায় রাজকে দেখলে কেউ আর মানুষ ভাববে না, এ যেন পেশাদার কসাই। হঠাৎ রাজ চিৎকার করে বলে, গরম পানি নিয়ে আয়। একটা লোক দৌড়ে আসে। রাজ ইশারা করতেই আরো দুইজন আসে। ওই ছেলেটার হাত আর বাঁধন খুলে চেপে ধরে থাকে। রাজ এখনো হাসছে, কিন্তু সেই হাসি আর হাসি নয়, বরং মৃত্যুর করাল ছায়া। সে ছেলেটার হাত ধরে ফুটন্ত পানিতে ডুবিয়ে দেয়। এক মুহূর্তেই ছেলেটার হাতের চামড়া উঠে আসে। সে মরণের যন্ত্রণায় চিৎকার করে, শরীর কাঁপে, মুখ দিয়ে ফট ফট শব্দ বের হয়। রাজ তার দিকে তাকিয়ে উন্মাদ হেসে বলে, তোকে একবারে মারব না, একটু একটু করে যন্ত্রণা দিয়ে দিয়ে মারব। এমন সময় আসবে তুই মৃত্যু চাইবি, বাদ পবি না। তারপর রাজ লোকদের নির্দেশ দেয়, ওকে নিয়ে যা, নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তোলো। ওর জন্য আরো অনেক কিছু বাকি আছে এখনো। ওকে বুঝতে হবে ও কার দিকে নোংরা নজর দিয়েছিল, হাত বাড়িয়েছিল নোংরা স্পর্শ করার জন্য। লোকগুলো তাকে তুলে নিয়ে চলে যায়। রাজ এবার তাকায় বাকি 4 জনের দিকে। তারা সবাই ভয় খামছে, কাঁপছে। রাজ এগিয়ে যায় শাফিনের দিকে। হেসে বলে, আরে বোন জামাই যে। উপস্বর, সরি সরি, আমি তো পরিচয় দেইনি। কেন বোন জামাই বললাম ভাবছিস তাই তো? শাফিন বিহবল চোখে তাকিয়ে থাকে। বাকি 3 জন তো প্র্যাকটিক্যালি কাপড় নষ্ট করে ফেলেছে। রাজ গম্ভীর হয়ে বলে, কি হলো বল, জানতে চাস না? শাফিন দ্রুত মাথা নাড়ে। রাজ সামনে গিয়ে বসে বলে, হৃদ ওকে চিনিস তো? শাফিন মাথা নাড়ে। রাজ মাথা দুলিয়ে বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড। আর বেস্ট ফ্রেন্ডের বোন জামাই তো আমারও বোন জামাই, তাই না? শাফিন তাড়াতাড়ি মাথা নাড়ে। তারপর রাজ ফিসফিস করে বলে, তোর সাথে আমার আরো একটা সম্পর্ক আছে, জানিস? শাফিন দুই দিকেই মাথা নাড়ে, ভয়ে শিউরে ওঠে। রাজ একই ভঙ্গিতে বলে, আমি তোর বাবার বন্ধুর ছেলে। আমার বাবা সাথে তোর বাবার বন্ধুত্ব ছিল। শাফিনের চোখ যেন বাইরে বেরিয়ে আসার উপক্রম। রাজ এবার নিঃশব্দে হেসে বলে, চিনতে পারছিস তো? শাফিন কিছু বলে না। রাজ এবার ঝাঁচিয়ে উঠে বলে, তোর বাবা আর হৃদের বাবা মিলে আমার বাবাকে মেরে ফেলেছে। তার সমস্ত সম্পত্তি দখল করে নিজে ব্যবসা দাঁড় করিয়েছে। আর তোরা তোরা সেই টাকাতেই বড় হয়েছিস, ফেয়ার লাইফ লিড করেছিস, মেয়ে পটিয়েছিস, ভালো স্কুল ভালো ইউনিভার্সিটিতে পড়েছিস। সব অন্যের টাকায়, আমার টাকায়, আমার বাবার টাকায়। এই কথা শোনা মাত্রই শাফিন মাথা নিচু করে। রাজ আবার বলে, যত যাই হোক তুই বোন জামাই বলে কথা। তোকে কি যেমন তেমন আপ্যায়ন করলে চলবে বল? তোকে স্পেশাল আপ্যায়ন করতে হবে, তোর জন্য স্পেশাল কিছু একটা আয়োজন করেছি। এই কথা বলেই রাজ বাঁকা হাসে। তারপর একটা ছুরি হাতে নিয়ে ঘুরাতে থাকে। শাফিনের চোখ ছুরির দিকে ঘোরে, আর রাজ সেই ছুরি এমনভাবে ঘোরায় যেন খেলনা। হঠাৎই সেই ছুরি ছুঁড়ে মারে রাজ। ছুরিটা গিয়ে গেথে বসে শাফিনের বা চোখে। আর ছুরি লাগার সাথে সাথেই কলকলিয়ে চোখ থেকে রক্ত ঝরতে থাকে। রাজ হাততালি দিয়ে বলে, আরে বাহ, আমার নিশানা দেখি আগের মতোই আছে। তার হাসিতে মনে হচ্ছিল যেন 7-8 বছরের একটা বাচ্চা তার প্রিয় খানা পেয়েছে। তারপর রাজ দাঁত চেপে বলে, এই নোংরা চোখ দিয়েই আমার জান পাখির দিকে কামনার চোখে তাকিয়েছিলি, তাই না? আর কিছু বলবে, ঠিক তখনই আরেকটা ছুরি এসে গেঁথে যায়। এইবার ছুরিটা শাফিনের ডান চোখে গেঁথে যায়। পেছনে না ফিরেই রাজ বলে, উফ, কি নিশানা মাইরি, পুরাই পাকা নিশানাবাজ। ঠিক তখনই পেছনে থেকে মেহরিন হেসে ওঠে। নিশানা পাকা না হলে চলবে? তাহলে তো লোকে আপনার নামে বদনাম ছড়াবে, বলবে গ্যাংস্টারের বউ নিশানা লাগাতে পারে না। রাজ পেছনে ফিরে হেসে বলে, এই রাত্রে ঘুম নষ্ট করে না এলে হতো না, বৌজান। মেহরিন আদুরে গলায় বলে, স্বামী। রাজ 2 হাত উপরে তুলে বলে, ওকে ওকে বৌজানের যা ইচ্ছা তাই হোক। মেহরিন হাসে। এসে রাজের গায়ে ঘেঁষে দাঁড়ায়। রাজ তাকে এক হাতে জড়িয়ে নেয়। আজ আর না, চলো আরেকদিন। মেহরিন হেসে বলে, আরেকটু প্লিজ জোজ। রাজও হেসে ফেলে। মেহরিন রাজের গালে একটা চুমু খেয়ে এগিয়ে যায় শাফিনের দিকে। কোনো কথা না বলে পা তুলে শাফিনের মেন পয়েন্টে এক লাথি মারে, তারপর পা দিয়ে পিষতে থাকে। বলতে থাকে, এই এটাই তো, তাই না? যা মেয়েই দেখলেই নিষ্ফিস করে। এটা না থাকলে কি আর মেয়েদের দেখে চুলকাবে? এই বলে আরো জোরে পিষতে থাকে। একে তো 2 চোখের ওপর এমনভাবে আঘাত, তার ওপর আবার স্পর্শকাতর জায়গাতে এমন অত্যাচার, শাফিন একটা চিৎকার দিয়েই অজ্ঞান হারায়। রাজ নিজের মেইন জায়গা দেখে বলে, বউ, এভাবে আমার সামনেই অন্যের ইয়েতে পা দিও না প্লিজ।
আমি কিন্তু লাবিবের মতো দুর্বল হার্টের না, তাও আমার হার্ট ব্লক হয়ে যাবে। মেরিন হেসে ছেড়ে দেয় আর রাজের দিকে ধমকে বলে, চুপ করুন, চলুন বাড়ি যাব। লজ্জা লাগে না? আধা রাতে বউকে ফেলে চলে আসেন। আমি ভয় পাই না বুঝি? রাজ মনে মনে বকে, এই মেয়েটা বলে ভয় পায়। ওকে দেখলেই তো আমার আত্মা শুকায় যায়। যেভাবে মানুষ মারে এভাবে তো আমিও মারতে পারি না। আবার বলে তা নাকি ভয় লাগে। তবুও মুখে বলে, আমার ভুল হয়েছে, আর হবে না। চল চল। এই বলে রাজ মেহরিনকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সকাল 8টা। মেহরিন আর রাহি মিলে সবার জন্য নাস্তা বানাচ্ছে। বাজার করা হয়ে গিয়েছিল আগেই, হয়তো রাজ করিয়ে রেখেছে, মানুষটার সব দিকে নজর থাকে। তখনই রাজ গলা চড়িয়ে বলে, বউ, কফি দাও। মেহরিন হাসে। রাহি মেহরিনকে ধাক্কা দিয়ে বলে, আহা, কি প্রেম! ভাইয়া দেখি তোকে চোখে হারায়। মেহরিনও পাল্টা রাহিকে ধাক্কা দিয়ে বলে, রাকিব ভাইও তো কম প্রেম দেখায় না। বিয়ের পর সেও তোকে চোখে হারাবে। রাকিব নামটা শোনা মাত্রই রাহি লজ্জায় লাল নীল হয়ে যায়। তা দেখে মেহরিন হেসে ফেলে। রাহি দৌড়ে সরে যায়, আর মেহরিন হাসতে হাসতে কফির মগটা নিয়ে রাজের কাছে যায়। কফি দিয়ে বলে, বাসায় শুধু আমরা একা না, ওকে। তাই এমন বউ বউ করবেন না। রাজ হেসে বলে, আমার বউ, আমি ডাকবো। এতে মানুষ থাকুক বা না থাকুক, তাতে আমার কি? বালচিরা গেল নাকি? মেহরিন বলে, ছি, ভাষার কি ছিরি, নষ্ট পুরুষ। রাজ বাঁকা হেসে বলে, নষ্টামি একটু তো করবো নাকি বউ? মেহরিন চোখ রাঙিয়ে চলে যায়। রাজ তখন ঘর কাঁপিয়ে হেসে উঠে। বাহিরে আসে মেহরিনও হাসে, মাথা নাড়িয়ে আবার রান্নাঘরে ফিরে যায়। কিছুক্ষণ পর একে একে উঠে আসে লাবিব, শান্ত ও রাকিব। লাবিব এসেই বলে, ভাবি। মেহরিন হেসে বলে, বসো, দিচ্ছি এখনই। মেহরিন ট্রেতে করে 3 মগ কফি নিয়ে আসে ওদের জন্য। রাকিব কফি হাতে নিয়ে হেসে বলে, ধন্যবাদ ভাবি। মেহরিনও হেসে বলে, ভায়া। রাকিব হাসে। শান্ত কফিতে এক চুমুক দিয়ে বলে, আহা আহা আহা, সালিকা কি কফি বানায় মারেমা। তারপর দুঃখী মুখ করে বলে, তোমার বান্ধবীটাকে একটু শেখাও, রান্নাবান্না না মানে। সারাদিন তো আর আমার মাথা খেয়ে পেট ভরবে না। মেহরিন হেসে বলে, সাহস থাকলে তার সামনেই বলো তো। শান্ত ঢোক গিলে বলে, কেন বোন? যাই না শুই না আমার মতো অলা ভোলা ছেলেটাকে জমের মুখে ফেলতে চাও? একটু কি দয়া মায়া নেই? সবাই হেসে ফেলে ওর কথা শুনে। লাবিব বলে, ভাবি, বরকনে উঠেনি এখনো। মেহরিন হেসে বলে, না, উঠবে হয়তো একটু পর। মেহরিন আবার রান্নাঘরের দিকে চলে যায়। এদিকে লাবিব, রাকিব আর শান্ত একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসে। কফির মগগুলো রেখে সবাই একসাথে এক দৌড়ে চলে যায় হৃদের ঘরের দিকে। গিয়েই একসাথে দরজায় করাঘাত দিতে থাকে। রাকিব বলে, এই, উঠো আর কত। শান্ত বলে, অনেক হয়েছে। বাপ আর কত মধু খাবি? মৌচাক তো তোরই, সারা জীবন খেতে পারবি। এখন উঠে পড় বাপ। ওদের এত ডাকাডাকিতে ঘুম ভেঙে যায় হৃদের। চোখ মেলে তাকিয়ে দেখে, তার বুকে মেহের শুয়ে আছে, পরম সুখে যেন এই বুকেই তার একমাত্র আশ্রয়স্থল। হৃদ তাকায় মেহেরের দিকে, মেহেরের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তারা দুজন সোফায় শুয়ে আছে, জ্বরসর হয়ে। হৃদের পরনে শুধু একটা শর্ট প্যান্ট। মেহেরের গায়ে হৃদেরই একটা ঢিলা টি শার্ট। হৃদ হঠাৎ গত রাতের কথা মনে করে হেসে ওঠে। ঘুম হয়নি ঠিকঠাক, কারণ তারা জনেই ঘুমিয়েছে ভোর 5টার পর। হৃদ নরম হাতে মেহেরের কপালের চুল সরিয়ে একটা চুমু দেয়। তারপর মেহেরকে হালকা ধাক্কা দিয়ে জাগিয়ে বলে, এই যে ম্যাম, ওঠো। বাইরে হানাদার বাহিনীরা দরজা ধাক্কাচ্ছে, শুনতে পাচ্ছ? যে কোনো সময় ভেঙেই ঢুকে পড়বে। এই অবস্থায় দেখলে তো আর রক্ষা নেই। আমরা তো এমনিতেই একটা বিপদ মাথার উপর ঝুলছে। মেহের পিটপিট করে তাকায়। চোখে মুখে লজ্জা, ভয় আর বিরক্তির মিশেল। হৃদ আবার বলে, চলো, ফ্রেশ হও। মেহের উঠে দাঁড়াতে চায়, কিন্তু সারা শরীর যেন জমে আছে। টনটনে ব্যথায় কুকড়ে যায়। ঠোঁট উল্টিয়ে বলে, আপনি খুব খারাপ। হৃদ হেসে বলে, তাই তো আমি কখন বলেছি যে আমি ভালো? মেহের রাগ করে একটা কিল মারে হৃদের বুকে। হৃদ হেসে মেহেরকে কোল তুলে নেয় আর সোজা ওয়াশরুমে নিয়ে গিয়ে নামিয়ে দেয়। 10 মিনিটের মধ্যেই মেহের গোসল শেষ করে একদম ফ্রেশ হয়ে বের হয়। মেহের বেরোতেই হৃদ বলে, তুমি দাঁড়াও, আমি দরজা খুলছি। বলেই হৃদ দিয়ে দরজার লক ঘুরিয়ে দেয়। আর দরজা খোলা মাত্রই হুড়মুড় করে 3জন বাদর ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই চেঁচিয়ে ওঠে, কি মাম্মা, কি অবস্থা? সব ভালো তো? মেহের জানে এখন নিশ্চয়ই অনেক লজ্জার পালা আসবে। তাই সুযোগ বুঝে সাথে সাথেই কেটে পড়ে ডাইরেক্ট রান্নাঘরে ঢুকে যায়। ঘরে তখন আসে রাজ। সে এসে বলে,
কি ভাইরা ভাই, সব ঠিকঠাক তো? হৃদ হাসে। একদম। রাজ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শান্তু চিৎকার করে ওঠে। আরে শালা, খাট তো ভেঙে ফেলেছে। শান্তুর কথায় সবার নজর খাটের দিকে যায়। খাটের যে কি অবস্থা! সবাই একসাথে বলে ওঠে, আরে শালা। লাবিব বলে, ব্রো, তোমার তো সেই পাওয়ার। একদম কাকলি ফার্নিচারের খাট ভেঙে দিলে গুরু। শান্তু বলে, মামা, তুই এটা কেমনে করলি? রাকিব বলে, ভাই, তুই কি কাল রাতে কোনভাবে কলকাতা হারবাল খাইছিলি? সত্যি করে বল, না হলে এত পাওয়ার আসার কথা না। শান্তু কথা কেড়ে নিয়ে বলে, হে তাই তো। আমি তো ভাবছিলাম তোর মেশিনের ঝম ধরে গেছে, অকেজো হয়ে গেছে। ভেবেছিলাম সকাল বেলায় ভাবি কান্না করে বলবে, আমি জন একটা মায়া, জমধরা যন্ত্রের লগে হইছে আমার বিয়া। আর আমরা সান্ত্বনার সহকারে বলবো, থাক ভাবি, কান্না কইরো না। আমরা তোমাকে একটা সুস্থ সবল পোলা খুঁজে আবার বিয়ে দিব। লাবিব মাথায় হাত দিয়ে বসে পড়ে, ওহ মাই গড। হৃদ হালকা হাসে, আই এম এ জেন্টলম্যান। সো এটা তো হওয়ারই ছিল, তাই না? তখন রাজ আহাজারি শুরু করে, হায় হায় রে, আমাদের কি সর্বনাশ হইল রে। হৃদ ভাই, তুই কেমনে পারলি আমার এমন ছোট শালিকার উপর অত অত্যাচার করতে? তোর মধ্যে কি একটুও দয়া মায়া নেই? হায় হায়, কি জল্লাদ লোকের লগে শালি বিয়ে দিলাম গো। হৃদ কিছু বলে না। আজ সে বুঝে গেছে, মুখে তালা লাগানোই বুদ্ধিমানের কাজ। আর নিঃসন্দেহে সে বুদ্ধিমান। শান্তু বলে, ভাই, কত কোন হারবাল খাইছিলি? রাকিব বলে, মনে হয় ইমরান হাসুমির লগে সাক্ষাৎ কইরা আইছিল আর টিপসও পাইছে। শান্তু আবার বলে, আরে বেচারি, কি অত্যাচার তাই না সহ্য করল। রাজ হৃদের কলার ধরে বলে, আমার শালি যদি তোর ভালোবাসার লোড নিতে না পেরে ওকা যেত, তখন কি হইতো বল শালা। লাবিব বলে, আচ্ছা, খাটটা যে ভাঙল, এইটার জন্য সম্পূর্ণ দায় কি শুধু ভাইয়ের? শান্তু, রাকিব আর রাজ একসাথে বলে ওঠে, অবশ্যই ওর। রাজ বলে, ওর মতো একটা হাতি আমার মাসার মতো শালির উপর উঠে নাচানাচি করলে খাট তো ভাঙবেই। কপাল ভালো, তাই আমার শালিটা জীবিত আছে। তাই তুই আজ বেঁচে গেলি। না হলে তো আমি তোর নামে খাট ভাঙার মামলাই করে দিতাম শালা। লাবিব বলে, কিন্তু খাট ভাঙার তো কোনো মামলাই নাই। রাজ বলে, চুপ, বলদ। না থাকলে বানিয়ে নেব। হৃদ, ডোন্ট কেয়ার, ভাব নিয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছে, যেন কিছুই হয়নি। ঠিক তখনই রাজ একটা কবিতা বলে, বাসর রাত, মিঠে আলো। হৃদ ভাইকো, বউ আমি তোমাকে আজ বাসবো ভালো। খাটটা বলে, মাফ করো ভাই, আমার হারের নাই কৌজোর। একটা ঠেলা, আরেকটা ঠুস, খাট দিল শেষ নিঃশ্বাসটুকু ফুস। বউ কাঁদে, খাটও কাঁদে, প্রেমের মাঝে কাটা সাজে। আহা আহা, হৃদ ভাঙলো খাট, এটা যে পুরাই অবিশ্বাস। এখন সময় দুপুর 12টার মতো বাজে। মেহরিন ছুটে চলেছে শিকদার বাড়ির দিকে। রূপা বেগমের জরুরি তলব, বলেছেন কেউ একজন এসেছে মেহরিনের সঙ্গে দেখা করতে। বাড়ির কাজকর্ম গুছিয়ে মেহরিন রওনা দেয় নিজ বাড়ির দিকে। সাথে রাহিও আছে। একা একা নাকি তার বোর লাগবে, তাই মেহরিনের সঙ্গেই যাওয়া। হৃদ মেহেরকে নিয়ে বেরিয়েছে। না বের হয়েই বাকি করবে বেচারা। গত রাতের খাট ভাঙা নিয়ে কি যে শুরু করেছিল সবাই। কি পোচানোটাই না পোচালো বেচারাকে। অবশেষে মেহরিনি এই বুদ্ধিটা দিল, ঘুরে আসাই ভালো। মেহরিনের কথাটা হৃদের মনে ধরে, বউকে নিয়ে সময়ও কাটানো হবে, আবার এদের হাত থেকে বাঁচাতেও পারবে। হৃদকে তো ঘরে রাখা দেয়। 20 মিনিটের মধ্যেই সে বউ নিয়ে হওয়া। রাজ, লাবিব অফিসে। শান্ত, রাকিবও নিজেদের মতো বেরিয়ে গেছে। আর মেহরিন রাহি শিকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে যায় তারা। বাড়িতে ঢুকেই দেখে একজন মেয়ে সোফায় বসে আছে। বয়স হবে হয়তো 24-25। পোশাকে আধুনিকতার ছোঁয়া, দেখতে বেশ সুন্দরী ও স্মার্ট। মেহরিনকে দেখেই সে একরকম করে তাকায়। তার চোখের দৃষ্টিতেই কেমন যেন একটা প্রশ্ন জড়ানো। মেয়েটিকে দেখে মেহরিনের কপাল কুঁচকে যায়। মনে মনে ভাবে, এ আবার কে? রাহি পাশ থেকে ফিসফিস করে বলে, এইটাকে মেহু আপু। মেহরিনও ফিসফিস করে উত্তর দেয়, জানি না রে, হয়তো মামুনি ওনার কথাই বলছিল। চল, আমার সাথে ফ্রেশ হবি। বলে ওরা সোজা ওপরে চলে যায়। ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যেই নিচে নামে মেহরিন। সবার আগে যায় রূপা বেগমের ঘরের দরজায়। মামুনি, আসবো? রূপা বেগম গম্ভীরভাবে বলেন, হুম আসো বৌমা। হাসি মুখে এগিয়ে যায় মেহরিন। রূপা বেগমের মুখ গম্ভীর দেখে জিজ্ঞেস করে, মামুনি, কি হয়েছে? আপনাকে এমন লাগছে কেন? শরীর খারাপ কি? রূপা বেগম বলেন, না বৌমা, কিছু হয়নি। আমি ঠিক আছি। তুমি চিন্তা করো না। তবে মেহরিন চিন্তিত। কারণ রূপা বেগম এমন গম্ভীর স্বভাবের না।
সবসময় তার মুখে মিষ্টি হাসি। আজকের এমন চেহারার মানে নিশ্চয়ই কিছু আছে। কি হয়েছে মামুনি? রূপা বেগম বলেন। আসার সময় একটা মেয়েকে দেখেছ নিশ্চয়ই। মেহরিন মাথা নাড়ে, মানে হ্যাঁ। ওর নাম জেসি। রাজ বাবা যে কোম্পানির সঙ্গে প্রায় 2 বছর ধরে কাজ করে, মি জাফরের একমাত্র মেয়ে জেসি তোমার সঙ্গে দেখা করতে এসেছে। মেহরিন ভ্রু কুঁচকে বলে, আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোনো কারণে চিন্তিত। মামুনি, দয়া করে বলুন না কি সমস্যা? রূপা বেগম মেহরিনের হাত ধরে বলেন, তুমি বুদ্ধিমতী, সবকিছু সামলে নেবার ক্ষমতা আছে। আমার মন বলছে এই মেয়েটা এমনি এমনি আসেনি, ওর কোনো উদ্দেশ্য আছে। মেহরিন এবার মুখ শক্ত করে বলে, মামুনি, আপনি কি বলতে চাচ্ছেন এই জেসি নামের মেয়েটা উনাকে? রূপা বেগম মাথা নাড়েন, হ্যাঁ। মেয়েটা বড়লোক বাবার দুলালি। সে রাজকে পছন্দ করে প্রথম দেখার পর থেকেই, কিন্তু রাজ বাবা সবসময় এড়িয়ে চলেছে। হয়তো ওর বাবার কাছ থেকেই জেনেছে কাজ বিয়ে করেছে, আর সেটা জানিয়েই এখানে এসেছে। রূপা বেগম মেহরিনের চোখে চোখ রেখে বলেন, তুমি বুদ্ধিমতী, জানো তোমাকে কি করতে হবে। আমি কখনোই বলবো না যে তুমি ব্যবসার লাভ লোকসান ভেবে কথা বলো। সে যাই হোক, রাজ সামলে নেবে। ও যদি কিছু উল্টাপাল্টা করে, তবে তুমি যে রাজ শিকদারের স্ত্রী সেটা বুঝিয়ে দেবে। বললে রূপা বেগম বাঁকা হেসে ওঠেন। মেহরিনও বাঁকা হাসে। উফফ মামুনি, আপনি এত সুইট কেন বলুন তো? রূপা বেগমও মেহরিনের মতো করে বলেন, উফফ, আমার বৌমাটা এত কিউট তাই। মেহরিন হেসে ফেলে। রূপা বেগম বলেন, চলো যাওয়া যাক। মেহরিন হেসে বলে, অবশ্যই। দেখে আসি আমার বর সাহেবের ওপর নজর দেওয়া শকুনটাকে। রূপা বেগম হাসেন। দুই শাশুড়ি বৌমা একসাথে বেরিয়ে যায় বসার ঘরের দিকে। তাদের হাঁটায় এক ধরনের রাজকীয় ভাব, মনে হচ্ছে যেন কোনো রাজ্যের রাজমাতা ও রাজধানী পদার্পণ করছেন রাজসভায় নিজেদের অভিজাত্য বিস্তার করতে। রূপা বেগমকে দেখেই জেসি নামের মেয়েটা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আন্টি, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কত বোরিং ফিল করছিলাম। রূপা বেগম অসন্তুষ্ট হলেও তা প্রকাশ না করে গম্ভীর ভঙ্গিতে বলেন, ওসব কথা থাক জেসি, তুমি কিছু বলতে এসেছিলে, বলো। জেসি হাসি হাসি মুখটা মুহূর্তে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। জেসি একবার মেহরিনের দিকে তাকিয়ে আবার রূপা বেগমের দিকে ফিরে বলে, আন্টি, রাজ বিয়ে করেছে, কথাটা কি সত্যি? রূপা বেগম মেহরিনের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, হ্যাঁ, এই তো আমার মিষ্টি বৌমা। রূপা বেগমের কথায় যেন ফুঁসে উঠে জেসি। কটাক্ষ করে বলে, এই মেয়েটা, লাইক সিরিয়াসলি, আন্টি, রাজের চয়েস, এত লেম, ওয়াক, লুক শি অ্যান্ড লুক মি, কেমন খেত টাইপ দেখতে। রূপা বেগম গর্জে উঠে বললেন, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। কার সামনে দাঁড়িয়ে কার সম্পর্কে কি বলছো তুমি? তোমার ওই নোংরা জবান দিয়ে যদি আর একটা নোংরা কথা আমার বৌমার উদ্দেশ্যে বের হয়, তবে সেই জিহ্বাটা আমি একটানে ছিঁড়ে ফেলব। জেসি অবাক হয় রূপা বেগমের ব্যবহারে। মেহরিন বাঁকা হেসে বলে, উফফ মামুনি, এত উত্তেজিত হবেন না, আপনার শরীর খারাপ হয়ে যাবে। এমন ছোটখাটো বিষয়ের জন্য আপনার ভাবতে বা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি আছি তো, আমি ঠিক সামলে নেব। রূপা বেগম একটু শান্ত হন, তবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে, যে আগুনে জেসিকে পুড়িয়ে দিচ্ছে যেন। জেসি মেহরিনের কাছে এসে বলে, এই মেয়ে, তুমি ঠিক কি করেছো বলতো? আমার মতো শিক্ষিত, স্মার্ট, বংশধারী মেয়েকে ছেড়ে তোমার মতো এমন সস্তা মেয়েকে কি করে পছন্দ করতে পারে রাজ? আই থিঙ্ক। বাকিটা বলার আগেই মেহরিন হেসে বলে, আসলে কি বলুন তো, আমার হাজব্যান্ডের একটা প্রতিভা আছে, যে খাঁটি হীরা চিনতে পারে। কাঁচ আর হীরের তফাতে বুঝেই বলেই আপনি ওখানে, আর আমি এখানে। জেসি মেহরিনের সূক্ষ্ম খোঁচাটা বুঝে যায়। রাগে গজ গজ করে বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। মেহরিন হেসে বলে, একটা কথা জানেন তো, কুকুরের পেটে যেমন কি ভাত হজম হয় না, তেমনি সত্য কথা অনেক মানুষের সহ্য হয় না। জেসি হেসে বলে, লুক মি অ্যান্ড ইউ, কি আছে তোমার মধ্যে যা আমার মাঝে নেই? তোমার থেকে সুন্দরী আমি, টাকা পয়সা, অভিজাত্যেরও কোনো কমতি নেই আমার। তোমার থেকে শিক্ষিত আমি। সো, মেহরিন হেসে বলে, আপনি হয়তো জানেন না, আপনার থেকেও সুন্দরী মেয়ে আছে যারা বাজারে নাচে। সুন্দর চেহারা বা কারো ধন সম্পত্তির প্রতি আমার বরের কোনো লোভ নেই। আর বাকি রইল শিক্ষাগত যোগ্যতা, সেটাও না হয় করে নেব, সময় এখনো বহু আছে। আর আমার হাজব্যান্ড আমাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আমার হাজব্যান্ড আমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে তাকায় না। আশা করি এতদিনে বুঝেই গেছেন, কম তো আর চেষ্টা করলেন না।
জেসি যেন মেহরিনের ইঙ্গিতটা বুঝে যায়, আর তাতেই সে ফুঁসে উঠে মেহরিনকে বলে, ব্লেডি বিচ, বলে থাপ্পড় মারতে যায়। মেহরিন তার হাতটা মুছে ধরে বলে, উহু উহু, এত বড় সাহস দেখানোর ধৃষ্টতা করবেন না। আপনি হয়তো জানেন না, আমার মুখটা কন্ট্রোল করতে পারলেও হাতটাকে কোনো মতে কন্ট্রোল করতে পারি না। কিছু মানুষ দেখলেই চুলকাতে থাকে মারার জন্য, বলে সে একটা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় জেসিকে। চেঁচামেচির শব্দের নিচে নেমে আসে রাহি, দৌড়ে এসে মেহরিনের পাশে দাঁড়ায়। জেসি বলে, এই মেয়ে, এই, তুমি আমার গায়ে হাত তোলার সাহস পাও কি করে? তুমি জানো আমি কে, কি করতে পারি তোমার? মেহরিন বাঁকা হেসে বলে, ওহ রিয়েলি, ওকে, আপনি আমার কি করতে পারেন করুন, আমিও দেখব। জেসি রূপা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, তুমি কিছু বলবে না? রূপা বেগম পায়ের উপর পা তুলে বসে বলে, হ্যাঁ বলবো তো। এটা বলেই সে মেহরিনের দিকে ফিরে বলেন, বৌমা, তোমার কাছে এমন কিছু আশা করিনি। এই নষ্ট মেয়েটা তোমার গায়ে হাত তুলতে চেয়েছিল, তুমি ওর দেহ থেকে হাতটা আলাদা না করেই ছেড়ে দিলে। রাহি চোখ বড় বড় করে তাকায় রূপা বেগমের দিকে। জেসি যেন আকাশ থেকে পড়ল, কথা বলার মতো কোন শব্দ খুঁজে পেল না। যে রূপা বেগম সবসময়ই হাসি খুশিতে মেতে থাকত, অল্পতে মানুষকে আপন করে নিত, সে মানুষটার এমন রূপ যেন জেসি মেনে নিতে পারছে না। মেহরিন বাঁকা হেসে বলে, উফফ মামুনি, আমি তো আদর্শ বৌমা, আপনার অনুমতি না পেলে কিছু বলবো কি করে? রূপা বেগম বলেন, হুম, অনুমতি দেওয়া হলো। তারপর দুঃখী দুঃখী মুখ করে বলল, জানো, অনেকদিন হলো অ্যাকশন মুভি দেখি না, খুব ইচ্ছে হচ্ছে লাইভে দেখার। তুমি কি সেই সুযোগ খানা করে দেবে বৌমা? মেহরিন হেসে বলে, অবশ্যই। জেসি কিছুই বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। জেসি বলে উঠল, আন্টি, এসব কি বলছো তুমি? মেহরিন হেসে বলল, মামুনি বলছেন আপনার এই সুন্দর দেহ থেকে হাতখানা আলাদা করে দিতে। জেসি ভয়ানক রেগে গিয়ে বলল, এই, তুই জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস? তোর কোনো ধারণা আছে আমি কি করতে পারি? তোর তোর এই রূপ যা দেখিয়ে রাজকে ফাঁসিয়েছিস, সেই রূপ আমি অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। এমন হাল করব যে কারো কাছে মুখ দেখাতে পারবি না। মেহরিন হাসে, আর রাহির যেন মাথা ফেটে যায় রাগে। সে গর্জে উঠে বলে, মুখ সামলে কথা বলুন, কাকে কি বলছেন আপনি? মেহরিন বলে, আহা, চুপ কর। আচ্ছা রাহি সেনা, একটা কাজ করতে পারবি? রাহি জেসির দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, বল কি করতে হবে? মেহরিন বলে, আমার রুমে গিয়ে কাভারটা খুলে তোর ভাইয়ের একটা বেল্ট নিয়ে আয়। রাহি বাঁকা হেসে বলে, অবশ্যই, বলে দৌড়ে যায়। জেসি হাসে, তুই কি ভাবছিস তোকে আমি ভয় পাবো? লাইক সিরিয়াসলি, আমি জেসি, তোর মতো একটা সস্তা মেয়েকে আমি ভয় পাবো? অত দুর্দিনও আমার আসেনি। মেহরিন হাসতে থাকে, ধীরে ধীরে তার হাসির তীব্রতা বাড়ে। সে এমন জোরে হাসে যে রূপা বেগমও হেসে ফেলেন। জেসি ভ্রু কুঁচকে তাকায়, বুঝতে পারছে না এ হাসির অর্থ কি। রাগ করা উচিত ছিল, কিন্তু সবাই হাসছে। ঠিক তখনই রাহি দৌড়ে এসে সিঁড়িতে থেমে বলে, মেহু আপু, কেছ? মেহরিন ধরে ফেলে। রাহি হেসে নাচতে নাচতে নামে। মেহরিন রাজের বেল্ট হাতে চাবুকের মতো নিয়ে বলল, জানিস তো রাহি, এই ভদ্র মহিলার চরিত্রের সমস্যা আছে। এই মহিলার ছোকছোকানি আছে আমার বরের উপর। কি করা উচিত বলতো? রাহি হেসে বলে, তোর স্পেশাল কিছু করা দরকার। জেসি মেহরিনের দিকে তেরে এসে বলে, তোকে তো আমি। জেসি কিছু করার আগেই মেহরিন বা হাতে এক চড় মেরে বলে, তোকে কি কেউ ভদ্রতা শেখায়নি? এত যে শিক্ষাগত যোগ্যতার বড়াই দেখাস, এই শিক্ষার ছিঁড়ি আমি তোকে আপনি করে বলেছি, তুই আমাকে তুই তুকারি করছিস। হারামজাদি। চর খেয়ে জেসির মাথা চক্কর দিয়ে উঠল। তবে সেও কম যায় না। সে মেহরিনকে ধরতে যায়, গর্জে উঠে বলে, তোর এত বড় সাহস! মেহরিন সরে যায়। ফলস্বরূপ জেসি গিয়ে পড়ে যায় সরাসরি রূপা বেগমের পায়ের কাছে। মুখ তুলে কিছু বলতে যাবে, তার আগেই রূপা বেগম এক লাথি মেরে বলেন, যা, সর মুখ পুরি। জেসি লাথি খেয়ে মুখ থুবড়ে পড়ে যায় মেহরিনের পায়ের কাছে। মেহরিন মুখ দিয়ে ছু ছু শব্দ করে বলে, আরে, আলালের ঘরের দুলালির এই অবস্থা। জেসি ব্যথায় কুকড়ে যায়, একদিকে মেহরিনের শক্ত পক্ত চড়, তার ওপরে রূপা বেগমের এই লাথি। রাগে দাউ দাউ করে জ্বলে ওঠে সে। হুঙ্কার ছেড়ে বলে, ইউ, বলে দাঁড়িয়ে এক ফুলদানি তুলে ছুঁড়ে মারে মেহরিনের দিকে। মেহরিন সময় মতো সরে যায়, আর সেই ফুলদানি গিয়ে পড়ে রাহির পায়ের কাছে। গায়ে লাগতো, সঠিক সময়ে সরে যাওয়ায় লাগেনি। সেটা দেখেই রূপা বেগম আর মেহরিন দুইজনেই রেগে আগুন। রূপা বেগম গিয়ে একটা কষিয়ে চড় মেরে বললেন, তোর এত বড় সাহস!
আমার বাড়ির মেয়ে, বউয়ের গায়ে হাত তুলিস। ঠিক তখনই হাওয়ার গতিতে মেহরিন এসে আরেক গালে একটা চট বসিয়ে দিল। তুই আমার বোনের ওপর, ননদের ওপর হাত তুলিস, হারামজাদি। রূপা বেগম রাহিকে বলেন। মা রাহি। রাহি বলে, হ্যাঁ মামুনি। দরজাটা লাগাতো। রাহি বলে, অবশ্যই। বলে দরজা আটকে দেয়। জেসি ঘাবড়ে যায় আর তোতলিয়ে বলতে থাকে, কি 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 করছো তোমরা? দেখো, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। রূপা বেগম বললেন, খারাপ তো এখন তোর হবে। তোর কত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার বৌমার সম্পর্কে বাজে কথা বলিস, আমার রাজ বাবার পছন্দ নিয়ে আঙুল তুলিস। এই কিসের দেমাগ তোর, এই সাদা চামড়ার? আমার রাজ বাবা তোকে দেখে তো কখনো ফিরেও তাকায় না। কতবার তো সিডিউস করার চেষ্টা করেছি, পেরেছিস কি? তোর কি মনে হয় তুই কি কি করেছিস আমি কিছু জানি না? তোর প্রতিটা নোংরামির কথা আমি জানি। তিনি আরো বললেন, আর কোনোভাবে যদি রাজ জানতে পারে তুই ওর বাড়িতে এসে ওর বউকে বাজে কথা বলেছিস, তোর এই সুন্দর শরীরটাকে পিস পিস করে কেটে বুড়ি গঙ্গা নদীতে ভাসিয়ে দেবে, বুঝলি? মেহরিন হেসে বলে, মামুনি, এই ছোটখাটো বিষয়গুলো আমি দেখে নেব। আপনি উত্তেজিত হবেন না, অসুস্থ হয়ে যাবেন তো। আর আমি চাই না এমন ছোটকের জন্য আমার এত কিউট শাশুমা অসুস্থ হয়ে যাক। মেহরিন রাজের বেল্টটা সামনে এনে বলল, খুব শখ ছিল না আমার বরকে ছোঁয়ার? তোকে আজ আমি আমার বরেরই ছোঁয়া দেব। একদম সারা শরীরে এমন ভাবে ছোঁয়া দিব যে তুই নাগিন ডান্স দিবি। বলে সে বেল্ট দিয়ে মারতে শুরু করে। জেসি ব্যথায় কুকড়ে উঠে চিৎকার করতে থাকে আর এদিক ওদিক ছুটে। রাহি ফোনে ভিডিও করছে আর রূপা বেগম সোফায় বসে দেখতে দেখতে হাসছেন। পাকা 10 মিনিট ধরে মারার পর মেরিন বেল্টটা ছুঁড়ে ফেলে। জেসির কাছে গিয়ে তার মুখটা চেপে ধরে বলে, তোর এই নোংরা মুখটা যেন আর কোনোদিন আমার সামনে না দেখি, আর না দেখি আমার বরকে আশেপাশে ঘুরঘুর করতে। নষ্ট মেয়ে মানুষ কাকে বলে জানিস? বিবাহিত পুরুষদের দিকে যারা নজর দেয়, যাদের চরিত্রেই সমস্যা থাকে। তবে তোর চয়েস ভালো কিন্তু কপাল খারাপ। তুই যার দিকে হাত বাড়িয়েছিস সে মানুষ কেবল আমার। আমি বাদে সব মেয়ে ওর জন্য হারাম। তার মনে শুধু আমার বিচরণ, অন্য কারো প্রবেশ তদ্দূর আশেপাশে আসাও মানা। তার মনের অলিতে গলিতে শুধু মেহরিন নামক নারীর চলাচল। বাকি নারীর নিঃশ্বাস তার জন্য বিষাক্ত। সেখানে শুধু তুই কেন, বিশ্ব সুন্দরী আসলেও লাভ নেই। জেসি কান্না করতে করতে বলে, আমাকে ছেড়ে দাও। মেহরিন বাঁকা হেসে রাহির দিকে তাকিয়ে বলে, রাহি, দরজাটা খুলে দে। রাহি দরজা খুলে দেয়। এক প্রকার ঘাট ধাক্কা দিয়ে জেসিকে বের করে দেয় মেহরিন। দরজাটা ঠাস করে ওর মুখের উপর লাগিয়ে দেয়। পাশ ফিরে তাকিয়ে মেহরিন হেসে ফেলে। তার সঙ্গে হেসে ওঠে রাহি আর রূপা বেগম। রাহি বলে, যা দিলি না মেহু আপু, আই পুরাই ফায়দা। তারপর রূপা বেগমের দিকে ফিরে বলে, মামুনি, তোমার কেকটা কিন্তু আরো জোস ছিল। বলে তিনজন মিলে এমনভাবে হেসে ওঠে। এখন সন্ধ্যা 7টা। সবাই মিলে আড্ডা বসিয়েছে, শুধু রাহি ঘুমাচ্ছে। হাসি মজা খুনসুটিতে আড্ডা জমে উঠেছে। দুপুরে খাবার খেয়েই মেহরিন আর রাহি ফিরে আসে আবার লাবিবের ফ্ল্যাটে। তারপর একে একে সবাই এসে গেছে। আজকের আড্ডায় আরো একজন আছে, সে হলো মেহবুবা। সবাই যে এত মজা করছে শুনে সে আর থাকতে পারেনি, চলে এসেছে। তবে সেটা নিছকই একটা অজুহাত। বাস্তবে সে এসেছে তার প্রিয় মানুষের কাছাকাছি থাকার লোভে। ভালোবাসা এক অদ্ভুত রোগ। এই রোগে আক্রান্ত হয়ে মানুষ কখনো হয় কখনো আবেগী, কখনো অভিমানী, কখনো হিংস্র, কখনো বা শিশুর মতন সরল। ভালোবাসা বড়ই অদ্ভুত বটে। ভালোবাসা পেলে তা হয় পরিপূর্ণতা, আর না পেলে অপরিপূর্ণতা। এই ছোট জীবনে ছোট ছোট চাওয়ার ভেতরে ভালোবাসা এক অনন্য চাওয়া, যা সবাই চায়। যে পায় সে ভাগ্যবান, যে হারায় সে দুর্ভাগা। আড্ডা চলছে। হাসি ঠাট্টা, খুনসুটি, প্রেম, খোঁচা, সব মিলে বৃষ্টির মতো মজার এক সন্ধ্যা। হঠাৎ লাবিব বলে, আমার ভালো লাগছে না রে, তোমরা আড্ডা দাও, আমি একটু রেস্ট নিই। বলে সে উঠে দাঁড়ায়। রাজভ্রু কুচকে বলে, অফিসে তো মাথা খেয়ে ফেলছিলি, বাসায় এসে আজ নাকি আড্ডা দিবি? আড্ডা দিতে দিতে তোকে মুরগির বদলে তুই আন্ডা পারতে বললেও পারবি, এখন তোর আড়মোড়ামের ব্যায়ামও হয়ে গেল। রাজের কথায় সবাই হেসে গড়াগড়ি। লাবিব মনে মনে বলে, নিজে প্রেম করবে তা কিছু না, আমি একটু প্রেম করতে গেলেই তার বাগড়া দেওয়া শুরু। এমন বড় ভাই থাকলে কপালে প্রেম, বিয়ে, বাসর, হানিমুন এসব কিছুই জুটবে না। এগুলো তো আর মুখে বলার সাহস হবে না তাই। কিন্তু মুখে বলে। মাথা ধরেছে আর বুকে একটু ব্যথাও করছে। মেহরিন চিন্তিত গলায় বলে, লাবিব তুমি বরং যাও, তুমি রুমে যাও।
আমি কফি পাঠাচ্ছি, রেস্ট নাও। রাজ বলে, যাও বাপ, যাও। তুমি যে কোন রেস্ট নিতে চাও আমি জানি। এখন রেস্ট নেওয়ার নাম করে রুমে যাবি আর তোর ভাবিকে বলবি কফি পাঠাতে, আর ভাবি নিশ্চয়ই আমার ছোট শালিকাকে দিয়ে পাঠাবে। সেই সুযোগে তুই রসলীলা করবি। হ্যাঁ। লাবিব চোখ বন্ধ করে মনে মনে বলে, যা শালা, বুঝেই গেল। প্ল্যানটা মাঠে মারা গেল। তারপর দাঁত বের করে বলে, আরে ভাই, উল্টো পাল্টা ভাবছ। আমি তো। রাজ হাত তুলে বলে, থাক বাপ, আমাকে আর বলতে হবে না। তোর ভাবনার দূর কোন পর্যন্ত তা আমি বেশ ভালো করে আমি জানি। একটুও সাহস হলো না তোর এখনো ছেকো। এই তুই আমার ভাই, আমার অ্যাসিস্ট্যান্ট। আমাকে দেখে কিছু শিখ বেটা। আমার যখন প্রেম পাই, দাঁড়ায় বলি, বউ, রুমে চলো, আমার বউ বউ পাচ্ছে। মেহরিন রাজের বাহুতে কিল মারে। বাকিরা হেসে গড়ায়। রাজ আবার বলে, তোর থেকে তো হৃদয়ই ভালো। বাসর রাতে খাট ভেঙে দিল। এই কথা শুনেই মেহের কাশতে শুরু করে। রাজ তা দেখে বলে, বাহ বইন বাহ, তোরা করবি দোষ না, আর আমি বললেই কাশি উঠে যায়। বাহ বইন বাহ, মানবতা আজ কোথায়? রাজ হৃদকে বলে, হৃদ বাপ, তোকেও বলি, হারি যায়। এত পাওয়ার তোর। হৃদ ঠান্ডা গলায় বলে, অন্তত তোর থেকে কম ভাই। আমি অন্তত তোর মতো নৌকায় উল্টে পড়িনি। রাজ বলে, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল ভাই। নৌকায় প্রবলেম ছিল। সালার নৌকাও আমার সঙ্গে বেইমানি করলো। কি বলবো আর, দুঃখের কথা, সালার কারোর মধ্যে মানবতা আর নেই। হৃদ দুঃখী দুঃখী কণ্ঠে বলে, ভাই, আমারও সেই একই দুঃখ। খাট বেইমানি করলো, তুই নৌকা উল্টে পড়লি আর আমি খাট ভেঙে। ওদের কথায় সবাই হেসে ওঠে। মেহরিন আর মেহের কেসে ওঠে। রাজ এগিয়ে আসে, হাতে 2 গ্লাস পানি। একটা মেহেরকে, আরেকটা মেহরিনকে দিয়ে বলে, খাও, এত কষা কাশির কি আছে? আমরা কি পরকিয়া করছি? বিয়ে করে যা মন চায় করছি, কারো কিছু চিড়ে যাবে না, বুঝো নাই? মেহরিন চুপচাপ পানিটা মুখে তোলে। ঠিক তখনই রাজ একটা দার্শনিক ভঙ্গিতে বলে ওঠে, বুঝলি, তোরা নৌকা উল্টে যাওয়ায় মনে করেছিলাম আমার সব স্বপ্ন, সব কষ্টই বুঝি শেষ। সব বুঝি মাঠে মারা গেল। কিন্তু আমি তো আর সেটা হতে দেইনি। ঝর্ণার ধারটাকেই খাট বানিয়ে নিলাম। না আছে ভয় খাট ভাঙার, না পানিতে ডোবার। আহা, কি যে শান্তি ছিল ভাই প্রকৃতির মাঝে। ঝর্ণার কলকল শব্দ আর চিচি পোকাদের ডাক। মেহরিনের মুখ ভর্তি পানি উঠে যায় নাক মুখ দিয়ে। সাথে সাথেই কাশতে শুরু করে। রাজ পিঠে হাত বুলিয়ে বলে, সাত সাত, অত কাশি কাশি করার কি আছে, বউ কথা তো সত্যি। মেহরিন চোখে জল, হাতে মুখ চাপা দিয়ে দৌড়ে যায় পাশের ঘরে। ওকে দৌড়াতে দেখে সবাই হাসতে হাসতে লুটোপুটি খায়। হৃদ ঠান্ডা গলায় বলে, হ্যাঁ ভাই, কি যে একটা বল মার্কা ফিলিং। খাট ভেঙে পড়ে যাওয়া ছিল, কাজ শেষ করার আগেই সব শেষ। এইটা শুনে মেহের আর মেহবুবাও আর সহ্য করতে না পেরে উঠে পড়ে পালিয়ে বাঁচে হাসির হাত থেকে। আর বাকিরা হাসতে হাসতে শেষ। একটা অন্ধকার ঘর, যেখানে নেই কোনো বিদ্যুতের আলো, নেই দিনের আলো ছোঁয়াও। শুধু একটি চেয়ার। আর সেই চেয়ারেই বাঁধা অবস্থায় আছে এক ব্যথাতুর গর্ভবতী নারী। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। ঠোঁটের কোনায় লেগে থাকা রক্তের বিন্দুগুলো আধ শুকনো, যেন জিভে জিভে বলে দিচ্ছে, এই নারী অনেক চেষ্টা করেছিল নিজেকে রক্ষা করার, তবুও সে রক্ষা হয়নি। সে গর্ভবতী, তাই হয়তো সে এই অবস্থায়। আসলে কিছু কিছু পরিস্থিতি মানুষের জীবনে এমন সময় নিয়ে আসে, যেখানে সে যতই শক্তিশালী হোক না কেন, দেহের জোর আর কাজ দেয় না। এই নারীর ক্ষেত্রেও তাই হয়েছে। না হলে এই নারীকে আটকে রাখা বা ধরার ক্ষমতা কার ছিল? সে দুর্বল নয়, সে নিরুপায়। সে যদি একা থাকত, তবে হয়তো তাকে ধরতে আসা সেই নিকৃষ্ট লোকগুলোর লাশ পাওয়া যেত। না হলে তাদের হাড়গোড় গুঁড়ো হয়ে মাটিতে মিশে যেত। সে দুর্বল নয়, পরিস্থিতির শিকার। কারণ এখন সে যে আর একা নেই। তার ভিতরে আছে ছোট আরেকটি প্রাণ, যাকে পৃথিবীতে আনতে এই নারীর আত্মসমর্পণ, নিজের পরাজয় মেনে নেওয়া, কিছু নিকৃষ্ট মানুষের কাছে নিজেকে সমর্পণ, যা সে কখনো জীবন থাকলেও করত না। কিন্তু এইবার সে মরতে পারে না, কারণ তার গর্ভে যে প্রাণটা রয়েছে, তার জন্য তাকে বাঁচতেই হবে। ধীরে ধীরে বড় হচ্ছে সে সন্তান, আর যে বেশিদিন নেই সে ভূমিষ্ঠ হওয়ার। আর তাই তাকে বাঁচাতে এই নারী নিজের সবকিছু বিসর্জন দিয়েছে। এই প্রথম আত্মসমর্পণ, শুধু তার ভূমিষ্ঠ না হওয়া সন্তানের জন্য। একজন মা নিজের সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিতেও দুইবার ভাবে না। এই নারীও তাই করেছে। নিজের জীবনের কথা, জেদ, রাগ বা বীরত্বের কথা না ভেবে ভেবেছে তার অনাগত সন্তানের কথা। এই অনাগত সন্তানকে ঘিরে আছে অনেক মানুষের অনেক আশা, অনেক ভালোবাসা।
এই ভূমিষ্ঠ না হওয়া শিশু হবে অনেকের চোখের মনি বেঁচে থাকার কারণ। আর সেই শিশুকে পৃথিবীর আলো দেখাতে আজ এই নাই রাজপ্রাসাদ ছেড়ে এই বন্ধ অন্ধকার ঘরে বন্দি, যেখানে একটুও আলো নেই। কিন্তু এই নারী এক রাজরানীর মতো দুঃসাহসিক জীবন যাপন করা নারী, যার একটা ইশারায় তার স্বামী নামক মানুষটি তার পায়ের কাছে এনে সব রাখার জন্য সর্বদা প্রস্তুত থাকে। নিয়তির খেলায় আজ সে বন্দী। তবে প্রশ্ন একটা থেকেই যায়, এই রাজরানীকে কি খুঁজছে তার মহারাজ? হয়তো খুঁজছে, না শুধু খুঁজছে না, পাগলের মতো খুঁজছে। সময় এখন কত বাজে বলা যায় না, দিন না রাত তাও বোঝার উপায় নেই। চেয়ারে বাঁধা সেই নারী জ্ঞান ফিরতেই টিপ টিপ করে তাকায়, মুখে অস্পষ্ট উচ্চারণ, কবি সাহেব। ধীরে ধীরে চোখ মেলে তাকায় চেয়ারে বাঁধা মেহরিন। অনুভব করে তার হাত পা যেন অসহ্য ব্যথায় জর্জরিত, পুরো শরীরটা যেন জমে এসেছে। একটাই অনুভূতি, যন্ত্রণা। মেহরিন এবার পুরোপুরি চোখ মেলে আস্তে আস্তে নিজেকে উপলব্ধি করে সে কোথায়। গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুবিন্দু। কি হবার ছিল আর কি হয়ে গেল, এই ভান্নাতেই যেন ডুবে যায় সে। কাঁদে, ধীরে ধীরে কান্নার তীব্রতা বাড়ে। এবার আর চেপে রাখা যায় না, আত্মচিৎকারে ফেটে পড়ে। এই অসহায়ত্বে সে কাঁদে, কাঁদে অসহায়ভাবে। এই যে শরীর জুড়ে এতগুলো আঘাত, এই যে পেটে চাপ পড়ছে, এই যে গর্ভের সন্তানের কিছু হয়ে যাওয়ার আশঙ্কা, এসবই কি অসহায়ত্ব নয়? মনে হচ্ছে ভিতর থেকে সেই ছোট্ট প্রাণটা কাতর স্বরে বলছে, আম্মু, আমার কিছু হবে না তো? তুমি আমাকে বাঁচাবে না আম্মু? আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে। সেই কষ্টে মেহরিনের ভিতরটা খান খান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তার হৃদয়ে কুঁচকে দিয়েছে, কলিজায় শতবার ছুরি চালিয়েছে। সে কাঁদতে কাঁদতেই বলে, আমার সোনা, কিছু হবে না। তোমার আম্মু আছে তো কিছু হতে দিবে তোমার? তোমার আম্মু আছে সোনা, আমি আছি, আমি আছি। বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়ে। একদিকে নিজের বর্তমান অবস্থা, অন্যদিকে রাজের কথা মনে পড়ে যায়। কি করছে লোকটা? পায়নি তাকে, হয়তো পাগলের মতো খুঁজছে চারপাশে। তবে আবার মনে হয় এত চিন্তা করলে গর্ভের সন্তানের ওপর প্রেশার পড়বে, এতে তার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আস্তে আস্তে নিজেকে সামলে নিতে চাই, কিন্তু অনেকক্ষণ চিৎকার করে কান্নার ফলে তার কাশি দিয়ে উঠে যায়, গলা শুকিয়ে যায়, তৃষ্ণায় গলা জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে এক ফোঁটা পানি না পেলে এখনই মরে যাবে। সে কষ্টে কষ্টে বলে, পানি, পানি। একজন লোক দরজার পাশে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরেই। মেহরিনের সমস্ত চিৎকারের সাক্ষী সে। হয়তো বিবেকের তাড়নায় এগিয়ে আসে, লাইটটা জ্বালিয়ে দেয়, একটু পানি এগিয়ে ধরে মেহরিনের মুখের কাছে আস্তে করে বলে, কাঁদো না বোন, নিজের কথা না ভাবো, তোমার সন্তানের কথা ভাবো। আমি শুনেছি এই সময়ে চিৎকার করলে সন্তানের ক্ষতি হয়। কোনো শব্দ করো না, কেউ যদি জানে আমি তোমাকে পানি দিয়েছি, তারা আমাকেই মেরে ফেলবে। তাড়াতাড়ি খেয়ে নাও। মেহরিন বুদ্ধিমতী, সে পরিস্থিতি বুঝে কোনো শব্দ না করে পানি খেয়ে ফেলে। খাওয়া শেষে কৃতজ্ঞ চাহনিতে তাকায় লোকটার দিকে। লোকটা মেহরিনের মাথায় হাত রেখে বলে, চিন্তা করিস না বোন, তোর উপকার না করতে পারলেও ক্ষতি করব না। তোর মতনই আমারও একটা বোন ছিল, ঠিক তোর মতো। আমি তখন রাজমিস্ত্রির কাজ করতাম, অভাব ছিল সংসারে, কিন্তু শান্তির অভাব ছিল না। আমার বোনকে কলেজে ভর্তি করিয়েছিলাম অনেক কষ্ট করে। সে খুব পড়তে চাইতো, অনেক দূর পর্যন্ত পড়াবো বলে নিজে বিয়ে করিনি। যদি আমার বউ এসে বোনকে সহ্য না করতে পারে, সে ছিল আমার পৃথিবী। কিন্তু জানিস, আমরা ছিলাম গরিব, সেই গরিবিটাই ছিল আমাদের একমাত্র অপরাধ। কলেজে এক বড়লোক বাবার ছেলে আমার বোনকে ভালোবাসলো। সে প্রেমের প্রস্তাব দিল, কিন্তু আমার বোন রাজি হলো না। তাই তাকে অ্যাসিড ছুঁড়ে পোড়ানো হলো, তাও ছাড়লো না জানিস। পোড়া শরীর নিয়েই তাকে তুলে নিয়ে গিয়ে জানোয়ারটা আমার বোনের ইজ্জত আর জীবন দুইটাই কেড়ে নিল। এই দুনিয়ায় আর কেউ রইল না আমার। তারপর আমি চলে এলাম এই কালো জগতে। একথা বলেই সে দুর্লভ হাসল, তারপর আবার বলল, সেই জানোয়ারের বাচ্চাটাকে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। কথা শেষে মেহরিনের দিকে তাকায়, সেও তাকিয়ে থাকে লোকটার দিকে, চোখে জল। মেহরিন মনে মনে ভাবে, মানুষের জীবনে কত না জানা কষ্ট, দুঃখ লুকিয়ে থাকে। লোকটা বলল, বোন, তুই এখানে এলি কিভাবে? মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটার দিকে তাকিয়ে বলল, আগে আমার পেটের বাঁধনটা একটু খুলে দাও ভাইয়া। লোকটা চমকে উঠে তাকায়, তার চোখে যেন হঠাৎ এক জলের ঢেউ নেমে আসে। ভেতরে জমে থাকা অশ্রুরা গড়িয়ে পড়ার অপেক্ষায় কাঁপছে। সে আস্তে করে বলে, আরেকবার বলবি বোন? কতদিন হলো শুনি না এই ডাকটা।
মেহরিনের চোখে পানির সঙ্গে মুখে একটুখানি হাসিও ফোটে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা জল। সে বলে, ভাইয়া, তোমার বোন আর তার সন্তানের কষ্ট হচ্ছে। একটু পেটের বাঁধন খুলে দাও, অথবা ঢিলা করে দাও। মেহরিন এবার ভালো করে তাকাই লোকটার দিকে। লোকটার চোখে দু গভীর যেন সমুদ্র, মুখে মায়া, কপালে কাটা লম্বা দাগ, গায়ে রুক্ষ কাপড়, মুখে চাপদারি। লোকটা কাপা হাতে চোখ মুছে। তারপর বলে, হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। তুই শুধু এমনভাবে থাকবি যেন তোর বেশি কষ্ট হচ্ছে, ঠিক আছে? মেহরিন মাথা নাড়ে। লোকটা সাবধানে তার শরীরের সব বাঁধন খুলে দেয়, এমনভাবে যেন চাইলে মেহরিন নিজে খুলতে পারে। তারপর মাটিতে বসে পড়ে মেহরিনের পায়ের কাছে বসে তার পা দুটো আস্তে আস্তে মালিশ করতে থাকে। লোকটি বলে, পা ব্যথা করছে তোর? মেহরিন আঁতকে উঠে বলে, ভাইয়া, তুমি কি করছো? পায়ে ধরো না। লোকটা হেসে ফেলে। মৃদু সেই হাসিতে যেন এক অজানা কষ্টের চিহ্ন জ্বলজ্বল করে ওঠে। লোকটি বলে, আমার বোনের মাঝে মাঝে পা ব্যথা করত, কারণ ও অনেক রাস্তা হেঁটেছে টাকা বাঁচাতে। আমি কত বোঝাতাম, কিন্তু ও শুনতো না। তখন আমি নিজেই ওর পা মালিশ করে দিতাম। মেহরিন কিছু বলে না, শুধু চুপচাপ তাকিয়ে থাকে। হয়তো সে লোকটার ভেতরের কষ্টের গভীরতা মেপে নিতে চায়। লোকটা নিজের পরিচয় দেয়, আমার নাম কাশেম। তুই আমাকে কাশেম ভাই বললেই পারিস। মেহরিন হেসে ফেলে। লোকটাও হাসে। হাসির মধ্যে একটা তীব্র যন্ত্রণা, এক অনুচ্চারিত শান্তি। মেহরিন ভালো করে তাকায় লোকটার দিকে। কৃষ্ণবর্ণের তামাটে মুখ, চোখে গভীরতা। ঠোঁট সরু, টিয়া পাখির মতো। কপালে লম্বা এক কাটা দাগ। গায়ে ছেঁড়া সাদা শার্ট, কালো রঙের প্যান্ট। মুখজুড়ে চাপদারি। মেহরিন একটা দীর্ঘশ্বাস ফেলে। নিয়তি আজ এমন এক ভালো মানুষকে ঠেলে দিয়েছে এই অন্ধকার দুনিয়ায়। যদি কাশেম ভাইয়ের বোনটা বেঁচে থাকত, হয়তো আজ এই কষ্টটা তার জীবনে আসতো না, সে হতো না এই অন্ধকার জগতের পথের পথিক। কাশেম নামের লোকটি মেহরিনের পা ধীরে ধীরে মালিশ করতে করতে বলে, এখানে এলি কিভাবে, বোন? বললি না তো? মেহরিনের চোখের কোণে দেখা যায় অশ্রুদের আনাগোনা, তারা যেন জোরে চিৎকার করতে চাইছে। মেহরিন চোখে পানি নিয়েই হাসে। তার চোখে ভেসে ওঠে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেহেরের বিয়ের পর কেটে গেছে 2 বছর। এই 2 বছরে অনেক কিছুই পাল্টে গেছে। মেহেরের বিয়ের পরে আবার নিয়মিত বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করে মেহরিন। আর এই পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড ছিল রাজ। একদিন হঠাৎ রাজ বলে, কি ব্যাপার বউ, পড়াশোনাটা কি গোল্লায় গেছে? তুমি কি পড়াশোনা ছেড়ে দিতে চাও? এই দেখো, আমার সন্তানের মা মূর্খ থাকবে, তা আমি মানতেই পারি না। যখন বাচ্চারা বলবে আমার আম্মু ইউনিভার্সিটির গণ্ডিও পার করেনি, তখন কি জবাব দেবে আমি? তাই বুঝিয়ে সুঝিয়ে আবার মেহরিনকে ইউনিভার্সিটিতে পাঠানো শুরু করে রাজ। মেহরিন এখন 3য় বর্ষের ছাত্রী। মাহির স্কুল পার করে কলেজে পা দিয়েছে। মেহবুবা, লামিয়া, রাহিয়া আর আরফা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। মেহবুবা ও লাবিবের এনগেজমেন্টও হয়ে গেছে। শান্ত আর চুমকির বিয়েও হয়ে গেছে। রাহি আর রাকিব এখন রীতিমতো প্রেম করে ঘুরে বেড়ায়, খুব তাড়াতাড়ি তাদেরও এনগেজমেন্ট হবে। রিদ স্টাডি শেষ করে ভালো একটি কোম্পানিতে চাকরি নিয়েছে। এখন ওরা লাবিবের ফ্ল্যাটে নয়, নিজের বাসায় থাকে, যেটা রিদ নিজে টাকা দিয়ে বানিয়েছে। তবে অদৃশ্যভাবে রাজ অনেক সাহায্য করেছে, যা রিদের অজানা। সাথী আর মৌ বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। আরুষ ভালো একটা চাকরি পেয়ে গেছে এবং লামিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছে শিকদার বাড়ি, সবাই রাজি। মেহরিনের ডেলিভারির পর লাবিব আর লামিয়া, 2 ভাই বোনের বিয়ে একসাথেই হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারদিকে যেন শুধু সুখ আর সুখ, সুখ উপচে পড়ছে। মেহরিনের প্রেগন্যান্সির এখন 9 মাস চলছে। যে কোনো সময় নতুন সদস্য আসবে, তা নিয়ে সবাই ভীষণ এক্সাইটেড। যেদিন মেহরিন কনসিভ করেছিল, সেদিন রাজের কি পাগলামি। মেহরিনকে কোলে নিয়ে বসে ছিল বেশ অনেকক্ষণ। বাচ্চাদের মতো এদিক সেদিকে লাফালাফি করেছিল। আর একটু পরপর বলছিল, আমি বাবা হব, আমার সন্তান আসবে, ছোট ছোট হাত পা নেড়ে খেলবে, আদো আদো শব্দে আমাকে বাবা বলে ডাকবে আমায়। উফ বৌজান, আমার আরিও না, তুমি জানো না আমাকে কি দিয়ে ফেলেছ। তুমি আমাকে এত সুখের অনুভূতি দিচ্ছ, আমি বুঝতেই পারছি না কি করব এখন। তারপর হঠাৎ করেই মেহরিনকে কোলে তুলে নেয়। মেহরিনকে কোলে নিয়ে চলে যায় ছাদে, 2 হাত মেলে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, শোনো হে আকাশ, বাতাস, চাঁদ, তারা, আমি বাবা হব। শুনছো তোমরা, আমি বাবা হব। এই দুনিয়ায় আমি আর একা থাকবো না, শিকদার বংশের প্রদীপ নিভে যাবে না। শুনো আকাশ বাতাস, নির্বংশ হবে না শিকদার বংশ, তা এগিয়ে নেবে আমার সন্তানরা। আমি বাবা হব,
তারপর আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তুমি আমার জীবনটাকে সুখে সুখে ভরে দিয়েছ। বাড়ির প্রতিটি মানুষকে গিয়ে গিয়ে বলেছিল, জানো, আমি বাবা হব, আমি বাবা হব। সেদিন রাজ যেন একেবারে একটা বাচ্চার মতোই হয়ে গিয়েছিল। মেহরিনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। বাবা হওয়ার আনন্দে কত হাজার চুমু খেয়েছে মেহরিনের পেটে। এরপর থেকেই শুরু হয় রাজের নিখুঁত স্বামীগিরি। মেহরিনের প্রতিটি ব্যাপারে সে খেয়াল রাখত। কখন কি খাবে, কি পরবে, তার মুড কেমন, সব। মেহরিনের নানা মুড সুইং রাজ হাসিমুখেই সহ্য করত। একবার যখন মেহরিনের 5 মাস চলছে, তখন একদিন গোসল করতে গিয়ে পড়ে যেতে যেতে বেঁচে যায় মেহরিন। ফলে পায়ে একটু আঘাত পায়। ওই দিন রাজ গিয়েছিল অফিসে এক জরুরি মিটিংয়ে। যদিও মেহরিন কনসিভ করার পর থেকে অফিসে যাওয়া একরকম কমিয়ে দিয়েছে, তবু ওই মিটিংটা জরুরি হওয়ায় তাকে যেতে হয়েছিল। কুলসুম সঙ্গে সঙ্গে ফোন করে রাজকে জানায়। রাজ তখন মিটিং ফেলে এক প্রকার পাগলের মতো বাড়ি চলে আসে। লাবিব সব সামলে নেয়। এসেই প্রথম যা করে তা হলো বাথরুমে কার্পেট বিছিয়ে দেয়, যাতে আর এমন না হয়। আর এদিকে কুলসুমকে মেহরিন খুব বকে, কিন্তু তাতে কুলসুমের কিছু আসে যায় না। কারণ তার মনে সে ঠিক কাজই করেছে। এমন কাজ সে বারবার করবে, মেহরিন বকলেও করবে, প্রয়োজনে মার খাবে মেহরিনের হাতে করবে। কারণ রাজ তাকে এই কাজেই রেখেছে। আপাতত তার কাজ একমাত্র মেহরিনকে চোখে চোখে রাখা। আর রাজের দেওয়া কাজ কুলসুমের কাছে অনেক বড় কাজ, যা না করলেই গর্দান যাবে। এই খবর দিতে গিয়ে যদি কেউ তার গলা কেটে দেয়, তাও সে দেব। ওই দিনের পর থেকেই রাজ মেহরিনকে একা গোসল করতেও দিত না, সে নিজেই করিয়ে দিত। মেহরিন রাগে দুঃখে কাঁদত, মারত, সব রাজ সহ্য করত। তবু রাজ তাকে একা ছাড়ত না। ওই দিনের পর থেকেই রাজ অফিস থেকেও রিটায়ার নিয়েছে। জরুরি কাজ থাকলে সে বাড়ি থেকেই করত। মিটিং থাকলে মেহরিনকে এক বস্তা খাবার দিয়ে পাশে বসিয়ে রাখত। মেহরিন রাজকে গালাগাল করতে করতে তা খেত, আর রাজ শান্তভাবে তার মিটিং করত। আর চোখে মেহরিনকে দেখত। আর মেহরিন, সে তো মুড সুইংয়ের কারণে রাজকে মারত, বকত। মাঝে মধ্যে অর্ধেক রাতে উঠে কাঁদত। রাজ তখন বুকে আগলে নিয়ে বলতো, এভাবে বসে বসে বকলে বা মারলেও ক্লান্ত হয়ে যাবে। আসো, বুকে আসো, এখানে শুয়ে পড়ো, তারপর আমার গোষ্ঠী উদ্ধার করো, মারো, বকা দাও, যা ইচ্ছে করো। মেহরিন আর কি করবে? এমন করে বললে কি আর বকা যায়? আর খাওয়ার ব্যাপারটা তা নিয়ে রাজ যা তার রকমের বাড়াবাড়ি করত। রাজ তার ঘরটাকে একদম খাবারের আখড়া বানিয়ে ফেলেছিল। এমন কিছু নেই যা সেখানে পাওয়া যাবে না। রাজ মাঝে মাঝে মেহরিনকে নিয়ে ঘুরতে যেত। মেহরিনের অদ্ভুত রকমের মুড সুইং হতো মাঝে মধ্যে। এই যেমন সে কোলে উঠবে, গান শোনাতে হবে, কামড়াতে ইচ্ছে হবে, বরফ খাবে, রাজের চুল টেনে ধরবে, আর রাজ সব মেনে নিত। মোট কথা, মেহরিন যা বলতো তাই করতো রাজ। রাজ সারা রাত বসে হাত পা মালিশ করত। আর সুযোগ পেলেই পেটে কান দিয়ে সন্তানের সঙ্গে কথা বলতো। তার অনাগত সন্তানের সঙ্গে রাজের এক নিজস্ব জগৎ ছিল। রাজের ধারণা ছিল সে তার বেবির সাথে কথা বলে, আর তার বেবিও বলে। এই ব্যাপারটা মেহরিন খুব উপভোগ করত। একদিন বেবি কিক দেওয়াতে মেহরিন আঁতকে উঠে ব্যথায় চোখ মুখ বিকৃত করে ফেলে। তা দেখে রাজ কেঁদে ফেলেছিল। মেহরিনকে জড়িয়ে ধরে বলেছিল, আমি সরি বৌজান, তোমার এত কষ্ট হবে জানলে আমি কখনোই বেবি নিতাম না। এটা শুনে মেহরিন প্রথমে খুব রেগে গিয়েছিল, কিন্তু যখন বুঝো মেহরিনের কষ্টের জন্যই রাজ এমন বলেছে, তখন হেসে রাজকে বুঝিয়ে বলেছিল, এই অল্প কষ্ট সহ্য করার ফলই তো খুব শান্তির। কবি সাহেব, এত কষ্টের পর যখন সন্তানের মুখ দেখব, যে আপনার আর আমার অস্তিত্ব, আমাদের সন্তানের মুখটা, তখন এই কষ্টটাকেই তুচ্ছ মনে হবে। মনে হবে এই মা হওয়ার সুখ পাওয়ার জন্য এমন শত শত কষ্ট আমি সহ্য করতে রাজি আছি। তখন রাজ মেহরিনের পেটে কান পেতে বলেছিল, আমার আব্বাজান বা আমার আম্মাজান, প্লিজ আমার বৌজানকে এত কষ্ট দিও না। তোমার বাবা তোমার থেকেও বেশি তোমার মাকে ভালোবাসে। তুমি তো বাবার লক্ষ্মী সোনা। আম্মুকে একদম কষ্ট দিও না, কেমন? তোমার আম্মু ছাড়া যে দুনিয়ায় তোমার বাবার আর কেউ নেই। তোমার আম্মুর কষ্ট হলে যে তোমার বাবার হৃদয়ে রক্তক্ষরণ হয় সোনা। তোমার বাবা যে তোমার মাকে অনেক বেশি ভালোবাসে। বেশি কষ্ট দিও না সোনা। বাবার কথা শুনবে তো? তুমি তো বাবার লক্ষ্মী সোনা। শুনবে তাই না বলো? ঠিক তখনই বেবি কিক করে। আর মেহরিন হেসে ফেলে, বলে, আপনার বাচ্চা আপনার কথাই শুনেছে, আর তাই বুঝিয়ে দিচ্ছে। রাজ সেই কিকটা অনুভব করে। চোখে জল, মুখে হাসি নিয়ে বলে, হুম, আমার দুষ্ট সোনা তার বাবার কথা শুনে
এরপর মেহরিনের পেটের অংশের কাপড়টুকু তুলে একটা চুমু খায়, আর মিষ্টি হেসে মেহরিনের পেটে হাত রেখে গায়, লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে। লক্ষ চুমু, মায়া ভরা তরি মুখে। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে। লক্ষ চুমু, মায়া ভরা তরি মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো। লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। গান শেষে মিষ্টি হাসে মেহরিন। তখন রাত গভীর, চাঁদের আলো জানালার কাঁচ ভেদ করে ঘরের ভিতর ঢুকছে না নিঃশব্দে। মেহরিন ঘুমাচ্ছে রাজের বুকে মাথা রেখে, এক হাতে নিজের পেটটা আলতো করে জড়িয়ে রেখেছে। রাজ চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে, তার মুখে হাসি, চোখে জল। স্মৃতি আর ভবিষ্যতের মিশ্র আবেগে ওর বুকটা ভারী হয়ে আছে। তখনই রাজ আস্তে করে মেহরিনের কপালে চুমু খেয়ে বলে, ভালোবাসি বৌজান। আলো ঝলমলে নয়, বরং আমার এলো মেলো জীবনে এসে আমার জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য ভালোবাসি। আমার মতো চাল চুলোহীন ছেলেটাকে ভালোবাসার জন্য ভালোবাসি। এই ছেড়ে যাওয়ার যুগে আমায় আগলে রাখার জন্য ভালোবাসি। ভালোবাসি আমার বাচ্চার আম্মু হওয়ার জন্য। ভালোবাসি, খুব ভালোবাসি। আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আমার বৌজানকে, যে আমাকে মাদের পরেই সবচেয়ে বেশি ভালোবেসেছে। আমার দুঃখে ভরা জীবনটাকে রাঙিয়ে দিয়েছে নিজের ভালোবাসায়। তাকে ভালোবাসি, যে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ভালোবাসি, যে মানুষটা আমার আত্মার সঙ্গে মিশে গেছে। তাকে, আমার আরিওনাকে ভালোবাসি। ভালোবাসি আমার মুনবেমকে ভালোবাসি। আমার সন্তানের মা কে ভালোবাসি। আমার বৌজান মেহরিন শিকদারকে ভালোবাসি। ভালোবাসি, খুব 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 ভালোবাসি আমার রাগী গিন্নিকে। রাজের ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু মুখে হাসি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহরিনের কপালে। আর রাজ তখনও চেয়ে থাকে, যেন এই দৃশ্য, এই ভালোবাসা, এই রাতটা চিরকাল ধরে রাখতে চায়। তারপর আসে সেই ভয়ঙ্কর দিনটা। একটা গুরুত্বপূর্ণ ফোন আসে রাজের কাছে। গুদামে কেউ আগুন দিয়েছে। রাজের অনেক লোক মারা গেছে। রাজ জানে, এই মুহূর্তে না গেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সে মেহরিনকে শেষবারের মতো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো বৌজান। নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? বারান্দায় আজ আর যাবে না। তারপর রাজ নিজ হাতের দায়িত্ব দিয়ে যায়। মাহবুবা, মালিহা মির্জা, রূপা বেগম, লামিয়া আর কুলসুম, তোদের ওপর মেহরিনকে পাহারা দেওয়ার দায়িত্ব। আমি আর লাবিব এখনই বেরিয়ে যাচ্ছি। আর ঠিক রাজ আর লাবিব বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মাত্র 10 মিনিট পরে সেই বিভীষিকার শুরু। ছড়ম গুলির শব্দ, আতঙ্কে ভরা চিৎকার, আর অজানা ভয়। আর ঠিক তখনই শিকদার বাড়িতে ঢুকে পড়ে 40-50 জন মতো লোক। সবার মুখ ঢাকা। ওদের দেখেই বোঝা যাচ্ছে, খুব খারাপ কিছু হতে চলেছে। রাজ কিছু একটা আশঙ্কা করেছিল বলেই বাড়ির পাহারায় অনেক লোক নিয়োগ করেছিল, কিন্তু তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। এই জানোয়ারগুলোর মধ্যেও অনেকে মরেছে। ওরা এখন ডাইরেক্ট উঠে যাচ্ছে উপরে, মেহরিনের রুমের দিকে। রূপা বেগম গুলির শব্দ শুনি দরজা জানালা সব বন্ধ করে দিয়েছিলেন। মাহবুবা আর লামিয়া মিলে সোফা এনে রেখেছে দরজার সামনে। মালিহা বেগম আল্লাহ আল্লাহ করতে করতে বসে পড়েছেন জায়নামাজে। হয়তো মেহরিন প্রেগন্যান্ট না থাকলে এত চিন্তা করতেন না, কিন্তু এখন মেহরিনের পক্ষে কিছু করা সম্ভব নয়। এই সময়টাতে নড়াচড়া করতেও কষ্ট হয়। তার ওপর এই জানোয়ারগুলোর কি কোনো মায়া দয়া আছে? যদি বেকায়দায় লেগে মা বাচ্চা দুজনেরই কিছু হয়। সেই ভয়েই মালিহা বেগম জায়নামাজে বসে গেছেন। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে উদ্ধারের সাধ্য কারণেই। সব ভালো মন্দ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। মাহবুবা, লামিয়া একের পর এক কল করে যাচ্ছে লাবিব আর রাজকে। শেষমেশ না পেরে মেহের আর হৃদকে কল করে অনুরোধ করে আসতে। হৃদ সঙ্গে সঙ্গেই পুলিশকে কল করে আর মেহেরকে নিয়ে বেরিয়ে পড়ে শিকদার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। ওরা বেরিয়েছে ঠিকই, কিন্তু আসতে পারছে না, কারণ তারা রাস্তায় আটকে গেছে। একদল মানুষ রাস্তায় বসে ধর্মঘট করছে। রাগে দুঃখে মেহের কেঁদেই ফেলে। মা বোনদের এমন বিপদে হাত পা গুটিয়ে বসে থাকা যায়। শেষে মেহের হৃদকে বলে, বাড়ি চলো, বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। হৃদও তাই করে। আর তার সাথে মেহের কল করে তাদের স্যারকে আর বলে শিকদার বাড়ির আশেপাশে ছড়িয়ে পড়তে। আর ওদিকে রূপা বেগম বলেন, লামিয়া, মাহবুবা, আমার কথা মন দিয়ে শোনো, ভেঙে পড়ো না, এখানে কেউ নেই। আমাদের নিজেদেরই আমাদের রক্ষা করতে হবে।
তাই যে যা পারো হাতে তুলে নাও। মনে রেখো, আমাদের ভয় পেলে চলবে না, ভয়কে জয় করতে হবে। মেহু ও বেবিটা আমাদের আমানত, যা রাজ বাবা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। মেহবুবা আর লামিয়াও তাই করে। কিন্তু মেহরিন, তার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। সে একদম আরামে বসে আছে, যেন এমন কিছু হতেই পারে তা সে জানত। রূপা বেগম মেহরিনের দিকে তাকায়, আর সাথে সাথেই সেই কালো রাতের কথা মনে পড়ে যায়, যেদিন প্রাণপ্রিয় বান্ধবীকে হারিয়েছিলেন। সে কিছুই করতে পারেনি, কারণ তখনও সে প্রেগন্যান্ট ছিল। নিজের প্রতিচ্ছবি যেন মেহরিনের মধ্যে দেখে ফেলেন রূপা বেগম। একচলকে তার চোখ ভরে ওঠে অজানা ভয়ে আর কান্নায়। ঠিক তখনই রাজের বলা কথাটা মনে পড়ে যায়। মামুনি, ওকে তোমাদের পাহারায় রেখে গেলাম। রূপা বেগম শক্ত করেন নিজেকে, পানিটুকু মুছে নেন, আর মনে মনে বলেন, নিজের জীবন দিয়ে হলেও আমি এবার বাঁচাবো তোমাদের। অপাশ থেকে দরজা ধাক্কানোর শব্দ শোনা যায়, হয়তো দরজা ভাঙার প্রস্তুতি। সবাই নিজেকে প্রস্তুত করে। তখনই মেহরিন খুবই ঠান্ডা স্বরে বলে, মেহবুবা। মেহবুবা দৌড়ে যায়, বোনের কাছে গিয়ে বলে, মেহু, তুই চিন্তা করিস না। আমার জীবন থাকতে আমি তোকে বা তোর সন্তানের কিছু হতে দেব না। সব কয়টাকে জাহান্নামে পাঠিয়ে দেব। তুই একদম চিন্তা করবি না। বলেই মেহরিনের সারা মুখে চুমু খায় আর বলে, কিছুই হবে না, কিছু না। মেহরিন হাসে বোনের ভালোবাসা দেখে। মেহবুবাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না ভাগ্যে কি আছে। যদি আমার কিছু হয়, তুই আমার সন্তানকে কোলে তুলে নিস, আগলে রাখিস মায়ের মতন। মায়ের ভালোবাসা দিবি কি দিবি তো? মেহবুবা কাঁদতে কাঁদতে বলে, এমন বলিস না সোনা, কিছুই হবে না তোদের, কিছু না। মেহরিন বলে, কান্না করিস না, আমাদের দুর্বল হলে চলবে না। এক কাজ কর, খাটের নিচে একটা বক্স আছে, বের কর। মেহবুবা ঝটপট তা বের করে। মেহরিন বলে, সবাই কিছু অস্ত্র তুলে নাও। এটা প্রিপ্ল্যান ছিল, ওরা প্রস্তুতি নিয়েই এসেছে। মেহরিনের কথায় রূপা বেগম অবাক হয়ে যায় মেহরিনের উপস্থিত বুদ্ধি দেখে। তারপর মনে মনে হাসে, বলে, এই না হলে আমার বাঘিনী। সবাই অস্ত্র তুলে নাও, কুড়াল, দা, ছুরি, সব আছে এখানে। এটা রাজ গিফট করেছিল মেহরিনকে। বলেছিল বিপদ আসলে ইউজ করতে। আজ সেটাই কাজে লেগে গেল। রূপা বেগম আস্তে কুড়ালটা তুলে নেয়। বেশি বড় না হওয়ায় খুব সহজে তা চালানো যাবে। মেহবুবা তুলে নেয় ছুরি, লামিয়া তুলে নেয় দা। মেহরিন বক্সটা নিজের কাছে রাখে। ওদিকে ধাক্কার জোর বাড়ে। একসময় দরজাটা ভেঙেই যায়। ভেঙে যেতেই মেহরিন একটা ছুরি তুলে ছুঁড়ে মারে সামনে থাকা লোকটার দিকে। ছুরিটা ঠিক লাগে লোকটার কপাল বরাবর, আর সাথে সাথেই লোকটা পড়ে যায়। বাকিরা দ্রুত ঢুকে পড়ে ঘরে, আর তাই ওদের কাল হয়ে দাঁড়ায়। একসাথে মোট 3 জন ঢোকে। বাকিরা পিছনে ঢোকার প্রস্তুতি নিচ্ছে। 3 নম্বর লোকটার বুক বরাবর কুড়ালের এক জবরদস্ত কূপ বসায় রূপা বেগম। লামিয়া এক কোপে 1 নম্বর লোকটার মাথার দেহ থেকে আলাদা করে দেয়। এক চিৎকারে মেহবুবা ঝাঁপিয়ে পড়ে 2 নম্বর লোকটার ওপর ছুরির আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলে তার দেহ। বাকি সবাই সতর্ক হয়ে যায়। তবে মেহরিনের দৃষ্টি এড়ায় না কিছুই, সে বাজ পাখির মতো চোখ ঘোরায় এদিক সেদিকে। একজন মেহবুবাকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছে। মেহরিন আরও একটা ছুরি মারে, ঠিক লোকটার চোখে। বাইরে থাকা সবাই সতর্ক হয়ে যায়। সবাই একসাথে হামলা করতে চায়। কুলসুম, যে মালিহা বেগমের পাশেই জায়নামাজে বসেছিল, সে মোনাজাত শেষ করে আল্লাহ বলে এক চিৎকারে উঠে যায়। মেহরিনের বক্স থেকে একটা দা তুলে নেয়, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই দূরে বাইরে চলে যায়। চোখ বন্ধ করে আবারও একবার আল্লাহ বলে চিৎকার করে কূপ চালায় সামনে থাকা লোকগুলোর উপর। ঘটনাটা এত দ্রুত ঘটে যে কেউ কিছু বুঝে ওঠার সময় পায় না। না মেহরিনরা, না ওরা। মুহূর্তেই 4-5 জন রক্তাক্ত অবস্থায় পড়ে যায় মাটিতে। আর কুলসুমের শরীর ভরে ওঠে রক্তে। রক্তে রঞ্জিত হয় শিকদার বাড়ি। কুলসুমের এই কাজটা যেন সবার ভিতর এনে দেয় জোশ। সবাই মেতে ওঠে রক্তের খেলায়। মালিহা বেগম জুড়ে জুড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। মেহরিন ধীরে ধীরে উঠে আসে। রূপা বেগম, লামিয়া আর মেহবুবা 3 জন বেরিয়ে আসে রুম থেকে, আর চালায় এক জীবন বাঁচানোর যুদ্ধ। রূপা বেগম পাগলের মতো চিৎকার করছে আর কুড়ালের কূপ দিচ্ছে নরপিশাচদের দেহে। লামিয়ার চোখে জ্বলে ওঠে, প্রতিশোধের নেশা জেগে ওঠে। বাবা আর ভাই হারানোর তীব্র ক্ষোভ। মেহবুবার ভিতর চিলকে উঠে আসে বোন আর তার সন্তানকে বাঁচানোর নেশা। 3 জন নারী হয়ে ওঠে ভাগিনী আর ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর। ওদের দেখে একটা কথাই বলা যায়, নারী শুধু রান্নাঘরে মাছ বা মুরগি কাটে না,
প্রয়োজনে শত্রুর দেহ থেকে মাথাও নামাতে পারে নারী। নারীর শক্তি একবার জেগে উঠলে তাদের মোকাবেলা করা সম্ভব হয়ে ওঠে না। নারীরা যেমন নরম ও কোমল হয় তেমনি প্রয়োজনে হয়ে উঠে বিনাশিনী। মাত্র 5 মিনিটে চলতে থাকে সেই যুদ্ধের দামামা, যা ডেকে আনে ঘুমিয়ে থাকা নারীর ভয়ঙ্কর রূপ। ঘুমিয়ে থাকা হিংস্র বাঘিনীর রূপ বেরিয়ে আসে। 3 জন নারী হয়ে ওঠে রক্তচোষা কোন প্রাণী, যেন ওদের রক্তের নেশা লেগে গেছে। রক্তের তৃষ্ণা নিবারণ করতেই ওরা শুরু করে এই নরপিশাচদের ধ্বংস। বাহিরে চলছে ধ্বংসলীলা, আর এদিকে মেহরিন উঠে রাজের একটা ছবি হাতে তুলে নেয়। চোখ গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। ভাঙা ভাঙা গলায় বলে, জানি না আপনার সাথে আর দেখা হবে কিনা। যদি না হয় আমাকে মাফ করবেন, কিন্তু চিন্তা করবেন না, আমি আমার জীবন দিয়ে হলেও আপনার সন্তানকে রক্ষা করব। আপনি যেন আমাকে ভুলে যাবেন না কবি সাহেব। লোকে বলে চোখের আড়াল মানেই নাকি মনের আড়াল। আমি যেন আপনার মনের আড়াল না হই কবি সাহেব। কবি সাহেব, আপনার বউজান, আপনার মুনবেম, আপনার শুধুই আপনার আয়ারিও না, যে আপনাকে অসম্ভব ভালোবাসে, মৃত্যুর আগ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসবে। এই মেহরিন শিকদার তার স্বামীকে, তার কবি সাহেবকে খুব 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 ভালোবাসে। আমি মরে গিয়েও বেঁচে থাকব আপনার প্রতিটি নিঃশ্বাসে। আপনি তো বলেন আমি আপনার নিঃশ্বাস প্রশ্বাসে মিশে গেছি, তাই আমি মরে গিয়েও বেঁচে থাকব আমার কবি সাহেবের মাঝে, বলে চোখ বন্ধ করে মেহরিন। তারপর নিজের পেটের ওপর হাত রাখে। না, পেটের উপরে না, সে তো তার অনুগত সন্তানকে স্পর্শ করছে। নিজের সন্তানকে স্পর্শ করে বলে, একদম গুড বেবি হয়ে থাকবে কেমন। এখন আম্মু একটু দুষ্ট লোকদের ডিসুম ডিসুম করবে, তুমি কিন্তু একদম ভয় পাবে না কেমন। দুষ্ট বাবার দুষ্ট বেবি, লক্ষ্মীটি হয়ে থাকবে কেমন। ঠিক তখনই বেবি একটা কিক করে। মেহরিন হাসে, হাতে একটা চুমু খায় আর তা ছুঁয়ে দেয় পেটের ওপর। তারপর চোখের পানি মুছে বলে, আমার সোনা বাচ্চা। আর তারপর একটা হিংস্র হাসি দেয় আর তুলে নেয় তার অস্ত্র। দ্রুত পায়ে বেরিয়ে যায়। যদিও কষ্ট হচ্ছিল, তবু থামে না। থামবে কিভাবে, তার রক্ষাকারী যে এখন কাছে নেই। নিজেকে আর নিজের সন্তানকে রক্ষা করতে হবে। মেহরিনও তাই করে। অস্ত্র তুলে বেরিয়ে দেখে লামিয়া চিৎকার করছে আর কোপাচ্ছে। মাহবুবা একজনের বুকে উঠে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। রূপা বেগম একের পর এক কূপ দিচ্ছেন। এক লোকের বুকে থেতলে দিয়েছে, তবুও থামছে না। ওই লোকগুলোর মধ্যে অনেকে জীবন বাঁচাতে বাইরে পালিয়ে গেছে, বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। মেহরিন হাসে, কিছু বলবে ঠিক এমন সময় পিলারের পেছনে লুকিয়ে থাকা এক লোক বন্দুক তাক করে রূপা বেগমের দিকে। আর মেহরিন তা দেখে বাঁকা হাসে, ছুঁড়ে মারে তার হাতে থাকা ছুরিটি। ছুরিটা ঠিক লাগে লোকটার কপালে, আর সাথে সাথেই সে পড়ে যায়। কাপুরুষের দল ভাগে গেছে। মেহরিন বলে, কুলসুম আছে। মেহরিনকে ধরে বলে, ভাবি, আপনি কইছিলাম না বাইর হইবেন না, বাইর কেন হইলেন। চলেন, ওই জানোয়ারের বাচ্চা করে এক কূপে লাউ যেমনে কাইটটা ফালায় অমন কাইটটা ফালামু। আপনি আছেন। মেহরিন হাসে, নিজের জামাটা একটু তোলে, কুলসুমের মুখটা মুছে দেয়। বলে, আমার বাঘিনী। কুলসুম হাসে, হাসতে হাসতে বলে, হ, একেরে। আপনের আর আপনের বাচ্চার দিকে যে জানোয়ার বাচ্চা হাত বাড়াইব, সেই হাত আমি কুলসুম বানু কাইটটা কুচি কুচি কইরা ফেলমু। হুম। মেহরিন হেসে জড়িয়ে ধরে কুলসুমকে। রূপা বেগম এসে বলেন, ঠিক আছো বৌমা। মেহরিন হ্যাঁ বলে মাথা নাড়ে। লামিয়া আসে, বলে, ভাবিনি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। মেহরিন হেসে বলে, তুমি যে এমন রূপ দেখাবে ভাবিনি। লামিয়া হাসে, বলে, তুমি কি ভুলে যাচ্ছ, আমি বড় হয়েছি একটা মাফিয়ার কাছে। মামু আমাকে সব শিখিয়েছে, সবকিছু। মেহরিন মাথা নাড়ে। মাহবুবা আসে, বলে, চল ঘরে চল। ওরা সবাই আবার মেহরিনকে ধরে উপরে যাচ্ছিল। ঠিক তখনই আবার দরজা খুলে ঢুকে পড়ে 20-25 জন লোক। প্রথমেই গুলি করে কুলসুমকে। কুলসুম এক চিৎকারে ঢলে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই আরো 3টা গুলি ছোড়ে। রূপা বেগম, লামিয়া আর মাহবুবা পড়ে যায়। মেহরিন ঘুরে তাকায়, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো তাকে গুলি করা হয়নি, যার মানে তাকে মারার অনুমতি এখনো আসেনি। উদ্দেশ্য জানে, মেরে ফেলা নয়, অন্য কিছু। মেহরিন একে একে তাকায় লামিয়া, কুলসুম, মাহবুবা আর রূপা বেগমের দিকে। সবাইকে দেখে সে বুঝে এই গুলিগুলো ইচ্ছে করেই সাবধানে করা হয়েছে, যাতে ওরা না মরে। মেহরিন ভিতরে ভিতরে অস্থির হলেও তা প্রকাশ করে না। সে এড়িয়ে যায় লোকগুলোর সামনে। বলে, কে পাঠিয়েছে আর কেন। একজন বলে, উৎকথা বলতে পারবো না, আমাদের সাথে চলেন।
মেহরিন হেসে হেসেই লোকটার কাছে যায়। হাসতে হাসতেই বলে, তুই আমাকে নিয়ে যাবি? লোকগুলোকে একে অপরের দিকে তাকায়। ওরা আসলে বুঝতে পারছে না এই মেয়ে গর্ভবতী, সামনে এত আপনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবুও সে হাসছে কেন? সামনে থাকা লোকটা কিছু বলবে তার আগেই মেহরিন ওই লোকটার বুকে গেঁথে দেয় ছুরি। লোকটার মুখ দিয়ে রক্ত আসে, সে পড়ে যায় মাটিতে। হয়তো লোকটা মেহরিনের গায়ে পড়ত, কিন্তু সে সরে যাওয়াতে পড়ে যায় ফ্লোরে। সাথে থাকা লোকগুলোকে মেহরিনকে ঘিরে দাঁড়ায়। মেহরিন হেসে একজনকে বলে, এই দিকটায় আয়। লোকটা গাবড়ে যায়। মেহরিন হেসে বলে, আর কিছু করব না। লোকটা ভয়ে ভয় যায়। মেহরিন তাকে ধরে নিজের এক পা উঁচু করে নিজের অস্ত্রটা বের করে। তা দেখে সবাই একটু হকচকিয়ে যায়, কিন্তু মেহরিন সত্যি ওই লোকটাকে কিছু করে না, বরং বলে, শোন, তুই আমার একটু হেল্প করেছিস, তাই তোকে মারব না। তুই সবার লিস্টে নেই। একদম শেষে গিয়ে দাঁড়া। লোকটা বোকার মতো চোখে তাকায় মেহরিনের দিকে। মেহরিন গর্জে উঠে বলে, কি বললাম শুনিস নাই নাকি? তোকে দিয়েই শুরু করব। লোকটা ভয়ে পেছনে চলে যায়। সত্যি পিছনে চলে যায়। মেহরিন হেসে মাথা নাড়ে। লোকগুলোর চোখ মেহরিনের দিকেই নিবন্ধ। তারা অবাক হচ্ছে এই অবস্থায়ও এই নারীর তেজ আর সাহস দেখে। একটা লোক এগিয়ে আসে কিছু বলতে চায়, ঠিক তখনই মেহরিন নিজের অস্ত্রটা ঢুকিয়ে দেয় লোকটার গলায়। কণ্ঠনালীতে আঘাতে সবাই যেন হোঁচট খায়। মেহরিন সেই অস্ত্র এক টানে বের করে দুজন লোকের গায়ে লাগিয়ে দেয়। শরীর সয় না, তাও সে লড়ছে নিজের সন্তানের নিরাপত্তার জন্য। হঠাৎ একটা লোক আসে, মেহরিনকে জোরে একটা চড় মারে। ঠোঁট কেটে যায় মেহরিনের। এমন সময় মেহরিনের মা দৌড়ে আসে। মেহরিন পড়ে যেতে নেই, কিন্তু ধরে ফেলে মালিহা মির্জা। তিনি চিৎকার করে বলেন, ধ্বংস হো তোরা জানোয়ার দল, ধ্বংস হো তোরা, আল্লাহ তোদের ধ্বংস করুক। লজ্জা করে না একটা গর্ভবতী নারীর গায়ে হাত তুলতে? তোরা কোন মায়ের গর্ভে জন্মেছিস? জানোয়ার। সেই মায়েদের আমি ধিক্কার জানাই তোদের মতো জানোয়ার জন্ম দেওয়ার জন্য। তাদের উচিত ছিল জন্মের সময় তোদের মেরে ফেলা। ধ্বংস হো তোরা। মেহরিন জ্ঞান হারায় মায়ের কোলেই। লোকগুলোর মাঝে একজন আগুন চোখে তাকায় মালিহা মির্জার দিকে। সে বন্দুক তুলে মাথায় আঘাত করে মালিহা মির্জাকে। মেহরিনকে ধরে থাকা অবস্থাতেই দুলে পড়ে যান মালিহা মির্জা। আর সেই পশুগুলো মেহরিনকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় অনেক জায়গায় কেটে যায় মেহরিনের। আর যখন জ্ঞান ফেরে তখন নিজেকে আবিষ্কার করে এই ঘরে। কথাগুলো বলা শেষে মেহরিন এক দীর্ঘশ্বাস ফেলে। কাশেম মেহরিনের দিকে তাকিয়ে আছে। তার চোখে পানির আসা যাওয়া চলছে। মেহরিন কাশেমের দিকে তাকিয়ে একটু হেসে। কাশেম বলে, বোন, তোর বর তোকে অনেক ভালোবাসে, তাই না? মেহরিন হেসে হেসে বলে, হুম, অনেক। ওরা যেহেতু আমাকে মারে নাই, তবে আমাকে আর কিছু করতেও পারবে না। আমার স্বামী ঠিক আমাকে খুঁজে বের করবে। প্রয়োজনে আকাশ পাতাল এক করে দেবে। তাও সে আমাকে খুঁজে বের করবেই। কাশেম অবাক হয়ে বলে, এতটা বিশ্বাস? মেহরিন হেসে বলে, নিজের থেকেও বেশি। কাশেম হেসে হঠাৎ করে বলে, বোন, তোর বরের নাম্বার মনে আছে তোর? মেহরিন যেন কিছু একটা বুঝে খুব চিন্তিত ভঙ্গিতে বলে, কিন্তু ভাই, ওরা তোমার ক্ষতি করে দেবে। কাশেম হেসে বলে, এই দুনিয়ায় আমার কেউ নাই। আমার জীবন দিয়ে যদি আমার বোন আর তার সন্তান বাঁচে, তবে আমার জীবন দেওয়া সার্থক। মেহরিন চোখে জল নিয়ে তাকায়। কাশেম বলে, তাড়াতাড়ি বল। মেহরিন নম্বরটা বলে। আর ঠিক শেষ হতেই কেউ আসে। কাশেম মেহরিনকে চোখ মেরে ধমকে বলে, এই মেয়ে, একদম চিৎকার চেঁচামেচি করবি না, একদম। জানে মেরে ফেলবো। মেহরিন বলে, পানি, একটু পানি। শব্দ আসা লোকটা কাশেমকে বলে, কি হয়েছে কাশেম? কাশেম বলে, আর বলো না ভাই, এই মায়া কখন থাইকা চিৎকার করতেছে, কানের পোকা মরিয়া গেল আমার। লোকটা একটু বিরক্ত হয়ে বলে, থাক, কিছু বলো না। এই মেয়ে কিন্তু খুব ভয়ানক। এই অবস্থাতেও আমাদের অনেক লোক মেরে ফেলেছে। ওকে দূরে থাকাই ভালো। বসো, যা বলছে শুধু তাই করাই উচিত। চলো। কাশেম মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা লাগিয়ে দেয় বাইরে থেকে। মূলত কাশেম একটু সুযোগ দিয়ে যায় মেহরিনকে হাঁটা চলার জন্য। এ অবস্থায় অনেকক্ষণ বসে থাকা যায় না, তাই এই কাজটা করে যায় সে, যেন মেহরিন একটু হাঁটা চড়া করতে পারে। ওদিকের রাজ গুডাউন এর সব দেখে বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফিরে যখন কার্ডোদের রক্তাক্ত নিথর দেহ দেখে রাজের যেন পায়ের নিচের মাটি সরে যায়। লাবিবের দিকে তাকায়। লাবিবও তাকায়। আর দু ভাই দৌড়ে বাড়ির ভিতর ঢোকে। রক্তে ভেসে যাচ্ছে শিকদার বাড়ি। রাজের ভিতরটা যেন কামড়ে ধরে। জনে ঢুকেই দেখে সিঁড়ির কাছে পড়ে আছে চারটা নারী দেহ। লাবিব দৌড়ে যায়।
মেহবুবা আর লামিয়াকে দুই উরুর উপর তুলে দেখে। এই মেহবুবা, লামিয়া, কি হয়েছে? এই, উঠো, উঠো না। রাজ কাপা কাপা হাতের রূপা বেগমের মাথাটা তুলে নেয় নিজের উরুতে। তাকায় পাশে থাকা কুলসুমের দিকে। রাজের যেন কথা বেরোচ্ছে না। কেউ যেন আষ্টে পিষ্টে ধরে আছে গলায়। অনেক কষ্টে ডাকে, মা, মা, মামুনি। লাবিব হঠাৎ বলে, ভাবি, ভাবি, ভাবি কোথায়? রাজ তাকায় লাবিবের দিকে। ঠিক তখনই দৌড়ে বাড়িতে ঢোকে হৃদ আর মেহের। দূর থেকেই মেহের মালিহা মির্জাকে দেখে চিৎকার দিয়ে ওঠে, মা। সে চিৎকারের রাজ আর লাবিব পেছনে তাকায়। মেহের দৌড়ে আসে, মায়ের মাথা তুলে নেয় নিজের কোলে। আর ডাকতে থাকে, মা, মা। রাজ যেন জমে গেছে। না কিছু বলেছে, না কিছু করেছে। শুধু তাকিয়ে আছে। লাবিব হঠাৎ করে দৌড়ে যায় উপরে মেহরিনের রুমে। সেখানে অনেকগুলা লাশ পায়। কিন্তু মেহরিনকে পায় না। লাবিব দৌড়ে আসে, ভাবি, ভাবি, ভাবি। রাজ তাকিয়ে আছে লাবিবের দিকে। মেহের বলে, মেহু, মেহু ঠিক আছে তো? লাবিব বলে, ভাবি নেই। মেহের কান্নায় ভেঙে পড়ে। হৃদের দৌড়ে পানি আনে। মালিহা মির্জার চোখ মুখে দেয়। মালিহা মির্জা আস্তে আস্তে চোখ মেলে। চোখ মেলেই মেহেরকে দেখে জড়িয়ে ধরে ডুকরে উঠে বলে, মেহের, আমার মেহু। মেহুকে ওরা নিয়ে গেছে। ওকে বাঁচা। ওই জানোয়ারগুলা যদি আমার মেয়ের কিছু করে ফেলে। ও মেহের, রাজ তো মরে যাবে রে। ও আসার আগেই মেহুকে নিয়ে আয়। রাজ শুধু তাকিয়ে আছে। সব শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না। বলতে চেয়েছে না, এমন না, চাইছে কিছু বলতে, কিন্তু পারছে না। মনে হচ্ছে চোখ বাদে শরীরের সব কিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। হৃদ লাবিবকে বলে, লাবিব, জলদি ওদের তোলো। সবাইকে হাসপাতালে নিতে হবে। অনেক ব্লিডিং হচ্ছে। তাড়াতাড়ি। লাবিব সায় দেয়। হৃদ আর লাবিব দুজন মিলে সবাইকে গাড়িতে তোলে। চলে যায়। হৃদ আর লাবিব জানে মেহের এই দিকটা সামলাবে। মেহেরও তাই করে। মেহের চোখের পানি মুছে বলে, মা, তুমি আমাকে সবটা বলো প্লিজ, শুরু থেকে। রাজ শুধু ফেল করে তাকিয়ে থাকে, সব শুনে। মালিহা মির্জা সব বলে। মেহের মালিহা মির্জাকে সোফায় বসায়। আদিক ওদিক পায়চারি করছে। হেঁকে তাকে কল করছে। মালিহা মির্জার রাজকে দেখে চমকে ওঠে। আর রাজকে এমন চুপচাপ দেখে নানা চিন্তা বাসা বাঁধে মনে। যে মেহরিনের একটুখানি আচর লাগলেই বাড়ি মাথায় তুলে ফেলত। সে মানুষ মেহরিন নিখোঁজ, এই খবর শুনেও চুপচাপ হয়ে আছে। তাতে ভয় পায় মালিহা মির্জা। তিনি উঠে এগিয়ে আসেন। রাজকে ধরে বলেন, বাবা। রাজ তাকায় মালিহা মির্জার দিকে। শান্ত দুটো চোখ, যেখানে জ্বলছে না কোনো রাগ, বরং জমে আছে নিঃশব্দ ক্রোধ আর অসহায় কান্না। মেহেরও এগিয়ে আসে রাজের কাছে, বলে, ভাইয়া, তুমি কিছু একটা করো ভাইয়া। রাজ হঠাৎ করেই মালিহা মির্জাকে জড়িয়ে ধরে আর বলে, মা, আমার ভয় করছে মা। আমার বউজান, আমার সন্তান, ওরা ঠিক আছে তো? ওদের কিছু হয়নি তো মা? মালিহা মির্জা ডুকরে ওঠেন। মেহেরের মতো কঠিন মেয়ে পর্যন্ত কাঁদতে থাকে বোন আর তার অনাগত সন্তানের চিন্তায়। আর ভাবে যে রাজ, যে তার মুনবেম বলতে পাগল, সে যে অবস্থায় আছে তার ভিতরে কি চলছে কে জানে। রাজ বলে চলেছে, ও মা, বলুন না, কিছু হবে না তো? এমন তো হওয়ার কথা ছিল না মা। এমন তো কথা ছিল না। আল্লাহ তো এত নিষ্ঠুর না, তাই না মা? আচ্ছা মা, আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, তাই না? কিন্তু মা, আমার তো খুব কষ্ট হচ্ছে মা। আল্লাহ তো তার বান্দার প্রতি এত নিষ্ঠুর হতে পারেন না, তাই না মা? আল্লাহ ঠিক আমার বউ বাচ্চাকে ঠিক রাখবেন, তাই না মা? হ্যাঁ, হ্যাঁ রাখবেন, আমি জানি রাখবেন। আল্লাহ আমার সাথে এমন করতে পারেন না। আমার মুনবেম, আমার বউ, আমার সন্তানের কিছু হবে না। না না, কিছুই হবে না। আল্লাহ কি এত নিষ্ঠুর? না, কখনোই না। আল্লাহ খুব দয়াবান। তিনি আমাকেও দয়া করবেন। তিনি তো আমার প্রভু, আমার মালিক, আমার খোদা। তাহলে তিনি আমাকে এত কষ্ট দিতে পারেন না। না না না, পারবেন না, কখনোই না। আমার তো ছোট্ট একটা আব্বাজান বা আম্মাজান হবে। আমাকে বাবা ডাকবে। রাজ মেহেরের কাছে গিয়ে বলে, এই মেহের, তোমাকে খালামণি ডাকবে। মেহের ডুকরে উঠে রাজের পাগলামি দেখে। রাজ আবার ছুটে যায় মালিহা মির্জার কাছে। মা, আপনাকে তো নানুমণি ডাকবে, তাই না মা? বলুন না মা, বলুন ডাকবে না। মালিহা মির্জা কাঁদছেন। রাজ বলে, আমি তো এখনো আমার সন্তানের মুখ দেখলাম না। এখনই তো কিছু হতে পারে না, তাই না মা? বলুন মা, বলুন না। হতে পারে না। আমি মানবী না। না না না, কখনোই না। হঠাৎ রাজ চিৎকার করে উঠে, আল্লাহ,
তুমি আমার সাথে এমন করতে পারো না আল্লাহ। তুমি তোমার এই বান্দাকে এত কষ্ট দিতে পারো না। আমি তো তোমারই বান্দা আল্লাহ। তুমি দিতে পারো না এমন কষ্ট। তুমি আমার সন্তানের মুখ দেখার আগেই তাকে আমার থেকে দূরে করে দিতে পারো না আল্লাহ। তুমি পারো না, পারো না। তুমি 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 তো সেই ছোটবেলায় আমায় এতিম করে দিয়েছিলে। বাবা, মা, বোন সব কেড়ে নিয়েছ। আমি তো কিছু বলিনি আল্লাহ। এখন তুমি আমার বউ বাচ্চাকেও কেড়ে নিচ্ছ। আল্লাহ, না না না, এটা করো না। তুমি ওদের ফিরিয়ে দাও। আমাকে আমাকে নিয়ে নাও। আমার জীবন নিয়ে নাও। তবু ওদের ফিরিয়ে দাও আল্লাহ। তুমি ওদের ফিরিয়ে দাও। বলে কান্নায় ভেঙে পড়ে রাজ চিৎকার করে কাঁদতে থাকে। আমার মুনবেম, আমার সন্তান, আমার বৌজন, আমার বাচ্চা, এইসব বলে আহাজারি করতে থাকে রাজ। মেহের, মালিহা মির্জা সবার কান্নায় বাতাস ভারী হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, আর রাজের মতো পুরুষ তো কাঁদেই না। সে মানুষটা কাঁদছে। কি যন্ত্রণাদায়ক! প্রতিটা আর্তনাদ যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসছে। প্রতিটা কান্না বুকের পাঁজর কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ মেহের এসে রাজকে ঝাঁকিয়ে বলে, ভাইয়া, নিজেকে সামলাও ভাইয়া। রাজ তাকায় মেহেরের দিকে আর বলে, মেহের, আমার বউ, আমার বাচ্চা। মেহের বলে, ওদের খুঁজে বের করতে হবে ভাইয়া। ওদের যদি মেরে ফেলার ইচ্ছা থাকতো এখানেই মেরে ফেলতো। আমার মন বলছে মেহরিন ঠিক আছে ভাইয়া। ও একদম ঠিক আছে। আমাদের খুঁজে বের করতে হবে। দয়া করে নিজেকে সামলাও। আমরা সময় নষ্ট করলে চলবে না ভাইয়া। খুঁজতে হবে। রাজ মাথা নাড়ে, উঠে দাঁড়ায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, খুঁজে বের করবই। আমি আমার বৌজান আর আমার সন্তানকে খুঁজে বের করব। ওরা কোথায় রাখবে আমি রাজ শিকদার আকাশ পাতাল এক করে হলেও খুঁজে বের করব। বলে রাজ ফোন বের করে কল লাগায় সাব্বিরকে বলে, সাব্বির, আমাদের যত লোক আছে সবাইকে ছড়িয়ে দাও। ইঁদুরের গর্ত পর্যন্ত বাদ দেওয়া চলবে না। চিরুনি তল্লাশি লাগাও সাব্বির। আমি আমার বউ বাচ্চাকে ফেরত চাই। আমার বউ বাচ্চার কিছু হলে আমি সব ধ্বংস করে দেব, সব। সাব্বিরের কথা শোনা যায় না। রাজ ফোন রেখে মেহেরকে বলে, মেহের, তুমি মা কে নিয়ে হাসপাতালের যাও। আমি যাচ্ছি, চিন্তা করো না, আমি আমার বউ বাচ্চা নিয়েই ফিরবো ইনশাআল্লাহ। বলেই রাজ বেরিয়ে পড়ে। রাত 11টা বা তার একটু এদিক ওদিক হবে হয়তো। রাজ পাগলের মতো দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। তার পেছনে আছে লাবিব, হৃদ আর সাব্বির। রাজ দৌড়াচ্ছে। রাজ বাড়ি থেকে বেরিয়েই প্রথমে গিয়েছিল অফিসে। সাব্বির কল দিয়ে বলেছিল কিছু পেয়েছি। সাব্বির একজন বুদ্ধিসম্পন্ন, বিচক্ষণ মানুষ। সব সময় সে থাকে শান্ত। রাজ ফোন করতেই লোক লাগায়। খোঁজ নেয় মেহরিনকে যারা নিয়ে গেছে তাদের কোন ক্লু পাওয়া যাচ্ছে কিনা। আশেপাশে থাকা সব সিসিটিভি ভেঙে দিয়েছে ওরা, কিন্তু সৌভাগ্যক্রমে একটা ক্যামেরা তারা খেয়াল করেনি। সেই ক্যামেরার মাধ্যমে গাড়ির নাম্বার প্লেট দেখে বের করে কোথায় সেই গাড়ি তার বর্তমান লোকেশন ট্র্যাকিং করে। রাজকে সব বুঝিয়ে বলে সাব্বির। সব শুনে রাজ বলে, লোকেশন কোথায় দেখাচ্ছে? সাব্বির গম্ভীর মুখে বলে, বসো, উত্তরের জঙ্গলের দিকে দেখাচ্ছে। রাজ আর নিজের মধ্যে থাকে না। এই কথা শুনেই সে অফিস থেকে বেরিয়ে যায়। রাস্তা ধরে ছুটে যায় আর বলতে থাকে, মুনবেম, তুমি চিন্তা করো না। আমি আসছি, তোমার কিছু হবে না। আমি কিছু হতে দেব না, একদমই না। অতি প্রিয়জন বিপদে থাকলে মানুষ ভেঙে পড়ে, তখন আর বিবেক বা বুদ্ধি কিছু কাজ করে না। রাজের বেলাও তাই হয়েছে। রাজ যে বড় বড় প্রবলেম এক তুড়িতে সামলে নেয়। সেই মানুষ আজ বিবেক বুদ্ধিহীন কাজ করছে। প্রাণপ্রিয় স্ত্রী ও সন্তানকে হারানোর ভয় তার সব চতুরতা ভুলে গেছে সে। হৃদ এসে ধরে রাজকে। রাজ হৃদকে সরাতে চায়। আমাকে ছাড়। আমাকে, আমি ওদের কাছে যাব। ওরা আমাকে খুঁজছে, ওদের আমাকে দরকার। হৃদ ঝাঁকিয়ে বলে, রাজ, কি করছিস? পাগল হয়ে গেছিস? তুই কি এভাবে মেহকে খুঁজে পাবি? রাজ পাগলের মতো বলতে থাকে, আমার বাচ্চা, আমার বউ, ওরা ওরা আমাকে খুঁজছে। আমাকে যেতে হবে, ভাই প্লিজ। লাবিব, সাব্বির আর হৃদ বোঝাচ্ছে রাজকে। আর ওদিকে মেহরিন হাঁটাহাঁটি করছে। অনেকক্ষণ বসে থাকার কারণে শরীরটা কেমন যেন লাগছে। একটু হাঁটাহাঁটি করে এখন ভালো লাগছে। কিন্তু খুব খিদে পেয়েছে। দুঃখের সময়ে মানুষের সবচেয়ে মিষ্টি স্মৃতিগুলো যেন সামনে ভেসে ওঠে। ঠিক তেমন করেই মেহরিনের চোখে ভেসে উঠছে রাজের সাথে কিছু মুষ্টি মধুর স্মৃতি। মেহরিনের এখন খিদে পাচ্ছে কিন্তু খাবার নেই। অথচ রাজ খাওয়াতে খাওয়াতে অতিষ্ঠ করে ফেলত। এই খাওয়া নিয়ে কত রাগারাগি করত, কত স্মৃতি। চোখে জল চলে আসে মেহরিনের। হঠাৎ কারো পায়ের শব্দে সে আবার দ্রুত গিয়ে বসে পড়ে সেই চেয়ারে।
দড়ি দিয়ে নিজের শরীর পেঁচিয়ে নেয়, যেন বাধা অবস্থাতেই আছে। চোখ বন্ধ করে নেয়। দরজা খোলার শব্দ। মেহরিন কিঞ্চিত চোখে চায়। কাশেম এসেছে। কাশেমকে দেখে মেহরিন চোখ মেলে চায়। কাশেম মেহরিনকে এমন অভিনয় করতে দেখে হেসে বলে, বোন, তুই তো দেখিস এই ড্রামাবাজ। মেহরিন ফিক করে হেসে দেয়। কাসেমও হেসে ওঠে। হঠাৎ কাশেম মেহরিনের সামনে এসে বলে, সেই কখন আসছিস এখানে? কিছু তো পেটে পড়েনি? নে, হা কর। কোনো কথা বলবি না। চুপচাপ খাবি কেমন? বেশি সময় নেই। তোর খাওয়া শেষ হলে পরে গিয়ে তোর বরকে ফোন করব। মেহরিন কিছু বলে না, চুপচাপ শুনে। চোখ দুটি ভরে উঠে নোনাচলে। কাশেম তারা দেয়, তাড়াতাড়ি হাকর খেয়ে নে বোন, সময় নেই। আমি বাকিদের অধিকটাই খেতে বসিয়ে দিয়েছি। কেউ যাতে না আসে, তুই খেয়ে নে তাড়াতাড়ি। মেহরিন কিছু না বলে চুপচাপ খায়। খাওয়া শেষ হলে কাশেম হাত দিয়ে মেহরিনের মুখ মুছে দেয়। মা যেমন সন্তানকে খাওয়ানোর পর মুখ মুছে দেয়, তেমনি। মেহরিন হাসে। কাশেম বলে, হাসছিস কেন? মেহরিন বলে, আমার আম্মুও এমন করত। কাশেম বলে, আমি তো বোনকে রোজ খাইয়ে দিতাম। অনেকদিন পর সেই অনুভূতিটা পেলাম। আচ্ছা শোন, তুই একটু বসে রেস্ট নে। তোর জন্য বেশি কিছু করতে পারছি না, তাই ভাইটাকে মাফ করে দিস। মেহরিন বলে, এভাবে বলো না ভাই। কাশেম বলে, আচ্ছা শোন, আমি যাচ্ছি। তুই চিন্তা করিস না। আমি কাউকে ওদিকে আসতে দেব না। মেহরিন হেসে মাথা নাড়ে। আর মনে মনে ভাবে, কে বলে ভালো মানুষ পাওয়া যায় না এই যুগে? আজকাল রক্তের মানুষও স্বার্থ ছাড়া পাশে দাঁড়ায় না। কিন্তু এই লোকটা কোনো স্বার্থ ছাড়াই একজন অচেনা মেয়ের জন্য এত কিছু করছে। হয়তো আমি এতক্ষণে মরে যেতাম। আল্লাহর দয়া আর এই ভালো মানুষের কারণে আমি আর আমার সন্তান এখনো সুস্থ। এটা কি সবাই পারে? না পারে না। এমন মন মানসিকতা শুধু ভালো মানুষদের ধারায় সম্ভব। ওদিকে রাজকে জোর করেই রাস্তার ধারে বসিয়ে রেখেছে হৃদ। পাশে লাবিব, সাব্বির আর রাজের লোকেরা। হৃদ বলে, ভাই, প্লিজ শান্ত হও। এভাবে কিছু হবে না। তুই একবার ভাবে এভাবে কি আদৌ কিছু সম্ভব? রাজ হৃদকে জড়িয়ে ধরে কাপা কাপা গলায় বলে, ভাই, আমার বউ, আমার বাচ্চা আমার কাছে নিয়ে আয় ভাই, প্লিজ ওদের এনে দে ভাই। আমি মরে যাব, আমার বউ, আমার বাচ্চা বলেই একটা চিৎকার দেয় রাজ। লাবিব ভাইয়ের এমন আর্তনাদ দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে বসে পড়ে রাজের পায়ের কাছে, বলে, ব্রো, প্লিজ তুমি শান্ত হও। আমরা ঠিক ভাবিকে খুঁজে পাবো। তুমি একটু শান্ত হও প্লিজ। রাজ লাবিবকে ধরে বলে, লাবিব, লাবিব, আমি তোকে আর বকবো না, আর কিছু বলবো না। তুই এনে দে, এনে দে আমার বউকে, আমার বাচ্চাকে, এনে দে লাবিব, এনে দে। লাবিব কেঁদে ফেলে, কাঁদতে কাঁদতে বলে, এনে দিব ব্রো, এনে দিব, তুমি একটু নিজেকে সামলাও প্লিজ। ঠিক তখনই রাজের ফোন বেজে ওঠে। সবাই সতর্ক হয়ে যায়। রাজ সবার মুখের দিকে চায়। হৃদ বলে, কলটা ধর। লাবিব বলে, এখন ফোন ধরার সময় নয়, আগে ওদের খুঁজতে হবে। কলটা বাজতে বাজতেই কেটে যায়। পর মুহূর্তে আবার বেজে ওঠে। হৃদ বলে, রাজ, কলটা ধর। এমনও হতে পারে আমরা মেহুর কোনো খবর পেতে পারি। মেহরিনের নাম শোনামাত্রই রাজের মন কেমন করে ওঠে। সে কলটা ধরে। হৃদ রাজের কাছে থেকে ফোনটা নিয়ে লাউড দেয়। রাজ কাপা কাপা গলায় বলে, হ্যালো। ওপাশ থেকে কাশেম বলে, ভাই, আপনি আমাকে চিনবেন না। বোন কোথায় সেটা আমি আপনাকে বলছি। জলদি চলে আসুন আপনি। রাজ বলে, বোন? কোন বোন? কাশেম বলে, মেহরিন। মেহরিনের নাম শোনামাত্র যেন সবার শরীরে প্রাণ ফিরে আসে। রাজের পাগলামি বেড়ে যায়। কোথায়? কোথায় আমার বউ, বাচ্চা? তারা কোথায়? ওরা ঠিক আছে তো? রাজের এই আহাজারি শুনে কাশেম হেসে ফেলে। হৃদ ফোনটা নিয়ে বলে, ব্রো, প্লাজ টেল মি, ওরা কোথায়? মেহু ঠিক আছে তো? কাশেম বলে, হ্যাঁ, ওরা ঠিক আছে। আমি ঠিকানা দিচ্ছি, আপনারা চলে আসুন। ঠিক তখনই সাব্বির বলে, শির, ফোনটা আমাকে দিন। হৃদ ফোন দেয়। সাব্বির বলে, ওখানে মোট কতজন লোক আছে বলতে পারবেন? কাশেম কিছুক্ষণ চুপ থেকে বলে, 70-80 জন মতো। সাব্বির বলে, গুড। মেন রাস্তা ছাড়া ওখানে ঢোকার অন্য কোনো পথ আছে? কাশেম একটু ভেবে বলে, হ্যাঁ, আছে। তবে? সাব্বির বলে, তবে কি? কাশেম বলে, আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের ঢোকার ব্যবস্থা করে দিব। সাব্বির বলে, তার দরকার নেই, আপনি শুধু ম্যামকে সেফ রাখার চেষ্টা করুন। পারবেন তো? কাশেম হেসে বলে, অবশ্যই, আপনারা যা করার করুন। আমি বোনকে আপনারা আসার আগ পর্যন্ত সেফ রাখব। সাব্বির বলে, ধন্যবাদ, ঠিকানা পাঠিয়ে দিন। কাশেম বলে, আমি পাঠিয়ে দিচ্ছি।
কল কেটে যায়। রাজকে জড়িয়ে ধরে লাবিব, হৃদ আর সাব্বির। রাজ কাঁদতে কাঁদতে হেসে ফেলে। আমার বউ, বাচ্চা, ঠিক আছে, কিছু হয়নি। হঠাৎ রাজ মুখ গম্ভীর করে বলে, সাব্বির। সাব্বির বলে, ইয়েস বস। রাজ বাঁকা হেসে বলে, সবাই ডাকো, হেলিকপ্টার ডাকো। ছেলেদের সবাইকে এক করো। অন্য পথে না, সরাসরি মেন পথ দিয়েই যাব। ওদের ও তো বুঝা উচিত কার কলিজায় হাত বাড়িয়েছে। সাব্বির হাসে। লাবিব আর হৃদ। রাজ হঠাৎ উঠে দাঁড়ায়। আর মোরা ভেগে বল, বুঝলি তো হৃদ, অনেক দিন হলো ব্যায়াম করিনি। আজ করব, একদম ব্যাপক। হৃদ রাজকে কাঁধ চাপড়ে বলে, অবশ্যই, আমায় তোর সঙ্গে নিস। একটু অ্যাডভেঞ্চার হয়ে যাবে, সাথে লাইভ ফাইটিং। লাবিব দুই হাত সামনে এনে আঙুল ফোটায়। তার সাথে ঘাড় ফুটিয়ে বলে, অনেকদিন নিশানা লাগানো হয়নি মামুর, সেখানেও নিশানা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। লাবিবের কথায় সবাই হেসে ওঠে। ঠিক 10 মিনিটের ভেতরেই দুইটা হেলিকপ্টার, 25-26টা গাড়ি এসে দাঁড়ায় রাজদের সামনে। রাজহৃদ উঠে একটা হেলিকপ্টারে, আরেকটায় লাবিব সাব্বির। এতক্ষণে কাশেম লোকেশন পাঠিয়ে দিয়েছে। তার সাথে কোন দিক দিয়ে কয়জন কোথায়, সবকিছু ভিডিও করে পাঠিয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই উত্তরের জঙ্গলের দিকে পৌঁছায় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর রাজের 25-26টা গাড়ি আর দুইটি হেলিকপ্টার। হেলিকপ্টার একটু নিচে নামতেই রাজ ঝাঁপিয়ে নেমে পড়ে। চারদিক গর্জে ওঠে। হেলিকপ্টার আর গাড়ির শব্দে গোটা এলাকা যেন কেঁপে ওঠে। ওদিকে কাশেম মেহরিনকে এসে বলে, তোর বর আসছে খুব তাড়াতাড়ি বোন। মেহরিন হেসে মাথা নাড়ে। কাশেম সাব্বিরের কথা মতো মেহরিনের সুরক্ষায় পাশে থেকে যায়। এদিকে রাজ চোখ দুদিকে ঘোরায়, ঠোঁট বাঁকিয়ে হাসে। লাবিব আর সাব্বিরের দিকে তাকিয়ে বলে, চলো, খেলা শুরু করি। অনেক দিন খেলা হয় না, আজ জমপেস খেলা হবে। কথা শেষে চারজন একসাথে এগিয়ে চলে। রাজ, হৃদ, লাবিব ও সাব্বির। পিছনের রাজের 70-80 জনের বাহিনী। একদম রাজার মতো এগিয়ে চলে তারা। মাটির যেন কাঁপন উঠে। ওদের পদচারণায় পুরো এলাকা থরথর করে। হঠাৎ দূরে 12-14 জন লোক এসে দাঁড়ায়। রাজ হেসে মাথা নাড়িয়ে বলে, উফ, কতদিন পর। সাব্বির হেসে রাজকে একটা বন্দুক ছুড়ে দেয়। রাজ সেটা ধরে এক চোখ বন্ধ করে নিশানা করে একজনের কপালে। ধপ করে পড়ে যায় লোকটা। লাবিব বলে, ওরে বাসস, কি নিশানা মামু, যা শিখিয়েছেন নাজিও। রাজের লোকেরা উচ্ছ্বাসে সবাই একসাথে বলে, এক। রাজ বন্দুক ছুড়ে দেয় লাবিবকে। লাবিব নিশানা করে একজনের চোখ বরাবর গুলি করে, আর অমনি লোকটা ধপাস। লাবিব নিজেই বলে উঠে, উফ, জোশ। রাজের লোকেরা ফের বলে, দুই। লাবিব এবার ছুড়ে দেয় হৃদের দিকে। হৃদ বলে, আমার নিশানা তোদের মতো না, বাট আই ট্রাই মাই বেস্ট। বলেই হৃদ গুলি করে, একজনের বুকে ঠাস করে লেগে যায়। রাজ বলে, ওয়েল ডন। সবাই বলে, তিন। সাব্বির নিশানা করে, কিন্তু রাজ হেসে বলে, না না, আবার আমি। সাব্বির আর হৃদ মিলে দুটো বন্দুক ছুড়ে দেয়। রাজ দুই হাতে ধরে দুটো গুলি ছড়ে একসাথে। তিনজন ছুটে আসা লোক গুলিতে লুটিয়ে পড়ে। রাজের লোকেরা গুনে যেতে থাকে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আর মাত্র দুইজন বাকি। সাব্বির বাচ্চার মতো বলে, বস, প্লিজ এবার আমি। রাজ হেসে দুই বন্দুক ছুড়ে দেয়। কিন্তু তা সাব্বির ধরার আগেই উল্টো ঘুরে নিজেই চাপিয়ে পড়ে আবার তুলে নেয় হাতে। বন্দুক দুটো নিয়ে দুটো আবার গুলি ছুড়ে। শেষ দুইজনও মাটিতে। সাব্বির একটু অভিমানী কণ্ঠে বলে, এটা ঠিক না, বস। রাজ হেসে বলে, আজ সব শিকার আমার, মাই বয়। সাব্বির বাঁকা হেসে চুপ করে যায়। চারদিক জুড়ে রাজের বাহিনীর গর্জন। হু হু হু। গুলির শব্দ নেই, কারণ বন্দুকগুলোই সাইলেন্সার লাগানো। কিন্তু এত মানুষের আওয়াজে চারদিক কাঁপছে। তার সাথে কিছু চিৎকার। ভিতরে থাকা কিছু লোকজন বাইরের বেরিয়ে আসে। রাজ হাসে, ওদের দেখে। আবার মজা হবে। তারপর গলা তুলে চিৎকার করে, মাই বয়, যাও শিকার এবার তোমাদের। রাজের এই কথাটারই যেন সবাই অপেক্ষায় ছিল। এক একজনের ঠোঁটের কোণায় ফুটে উঠে আনন্দের হাসি, চোখে যুদ্ধের আলো। সবাই একসাথে বলে, MEMWARECUMING। তারপর তারা ছুড়ে দেয় গুলি। না, এগুলো ঠিক গুলি নয়, ঠিক যেন বৃষ্টি হয়ে নামে আগুনের ফোঁটা। বৃষ্টির ফোঁটা যেমন করে পড়ে ঠিক তেমন করেই গুলি ছুটছে রাজের লোকেরা। সাব্বির গলা ফাটিয়ে চিৎকার করে, OIESSSBOIS। লাবিব বলে, দূরেরা সব চুনুপুটি, এদের মেরে মজা নাই, এক একটা বয়লার মুরগি। রাজ হেসে বলে, চিন্তা করিস না, ধমাকাধার সুযোগ দিব। যারা এমন করেছে
তাদের এক একটাকে খুঁজে বের করে একদম টেনে ছিঁড়ে ফেলবো। লুকাক, সুযোগ দিচ্ছি আপাতত, কিন্তু লুকাবে কোথায়? আকাশে লুকালে মেঘ সরিয়ে হলেও ওদের খুঁজে বের করব। পাতালে লুকাবে লুকাক, সেখানে থেকেও টেনে বের করে আনবো। ওরা যদি ইঁদুরের গর্তেও লুকায়, সেখানে থেকেও আমি তাদের খুঁজে বের করব আর এক একটাকে কুকুরের মতন পিটিয়ে পিটিয়ে মারব। এটা রাজ শিকদারের ওয়াদা। সব দানবদের জাহান্নামের দরজায় পাঠিয়ে রাজের লোকেরা একসাথে চিৎকার করে উঠল, হে LLOVER BOSS। রাজ হেসে বলে, ওয়েল ডন মাই বয়। সবার চোখে মুখে হাসি, বিজয়ের দীপ্তি। রাজ বলল, লেটস গো। তারপরেই সবাই একসাথে সেদিকে পা বাড়ায়, যেখানে আটকে রাখা হয়েছে মেহরিনকে। রাস্তা চিনতে ভুল হয় না, কারণ কাশেমের দেওয়া ভিডিওতে স্পষ্ট দেখানো হয়েছে কোন দিক দিয়ে মেহরিনের কাছে যেতে হবে। সেই দেখানো পথ অনুযায়ী সবাই এগোচ্ছে। এগোতে এগোতেই ভিতর থেকে আসে আরো কিছু মানুষ। তারা সামনে আসার সাথে সাথেই শুরু হয় সামনে থাকা লোকেদের গোমানি, আর্তনাদ ও চিৎকার। কারণ রাজ কিছু বলার আগেই তার লোকেরা একে একে সবাইকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কাশেম যেভাবে ভিডিও করে পথ দেখিয়েছে, সেই পথ ধরেই এগোয় রাজ, হৃদ, লাবিব, সাব্বির আর বাকিরা। ঘরের দরজার সামনে কিছু লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে। রাজ বাঁকা হেসে বলে, মাই বয়, তোমরা না, তোমাদের বস একটু ব্যায়াম করবে। সবাই হেসে ওঠে। তাদের হাসির গর্জনে থরথর করে ওঠে বন্দুকধারীরা। যদিও তারা ভয় জর্সর, তবুও তারা বন্দুক তুলে রাখে। রাজ ধীরে বলে, তোরা, ইস, তোদের মেরে ব্যায়াম তো দূরের কথা, ব্যায়ামের বও হবে না। বলার আগেই তো মাটিতে পড়বি। একজন গুলি চালাতে চায়। রাজ হেসে এক পলকে তার বন্দুক কেড়ে নেয়, আর কায়দা মতে সাই সাই করে সব গুলি ছুড়ে দেয়। সবাই লুটিয়ে পড়ে। ঘরের ভিতরে থাকা মেহরিনের ঠোঁটে ফুটে ওঠে সেই চেনা আত্মবিশ্বাসী হাসি। কাশেম তাকিয়ে বলে, বাইরে গুলির শব্দ হচ্ছে, আর তুই হাসছিস? মেহরিন আয়েশ করে বসে বলে, হাসব না, তোমার ভগ্নিপতি যে চলে এসেছে ভাইজান। বলেই হেসে চোখ টিপে মেহরিন। কাশেম হাসে, পাগলি বোন আমার। মেহরিন হেসে বলে, তুমি বলছিলে না আমার বর আমাকে ভালোবাসে কিনা? কাশেম মাথা নাড়ে। মেহরিন সামনের দিকে ইশারা করে বলে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ঠিক তখনই এক লাথিতে দরজা ভেঙে ভিতরে ঢোকে রাজ, হৃদ, লাবিব আর সাব্বির। রাজঘরে ঢুকেই দেখে মেহরিন সুস্থ, হাসছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? আর সারা মুখে একের পর এক চুমু দিতে থাকে। কাশেম এতটা আবেগে হতবাক। সাব্বির নিচু হয়ে হেসে ফেলে। হৃদ আর লাবিব একে অন্যের দিকে তাকিয়ে বলে, হেসে ফেলে। হৃদ বলে, ভাইরে, প্রেম জিনিসটা বড় ভয়ঙ্কর, কখনো কাঁদায় তো কখনো হাসায়। মেহরিন রাজের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, কি করছো? সবাই দেখছে তো। রাজ বলে, দেখুক। আমার কি? আমি আমার বউকে চুমু খাচ্ছি। 100 বার খাবো। কার বাপের কি? সবাই হেসে ওঠে। মেহরিন মুচকি হেসে বলে, কারো বাপের কিছু না হলেও আপনার বাচ্চার মার অনেক কিছু বুঝলেন। সবার হাসি দ্বিগুণ হয়। হঠাৎ রাজ মেহরিনের ঠোঁটের পাশে কাটার দাগ দেখে রেগে গিয়ে বলে, তোমার গায়ে কোন কুত্তার বাচ্চা হাত তুলেছে? মেহরিন ধমক দিয়ে বলে, চুপ। মুখের ভাষা এমন কেন হয়? রাজ বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, বউ। মেহরিন চোখ রাঙিয়ে বলে, চুপ। সবাই হেসে ফেলে। মেহরিন কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাই, এইটা তোমার ভগ্নিপতি। সবাই এবার তাকায় কাশেমের দিকে। রাজ এক হাতে মেহরিনকে জড়িয়ে ধরে কাশেমের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী আর সন্তানের সুরক্ষার জন্য। কাশেম হেসে বলে, ভাই, বোনের জন্য এটুকু করতেই হয়। ধন্যবাদ দিতে হবে না। তবে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। আরো 200 জন লোক রওনা দিয়ে দিয়েছে। এখানে আসতে তারা যেকোনো সময় চলে আসতে পারে। রাজ কিছু বলার আগেই মেহরিন বলে ওঠে, এই খবরদার, আপনার গ্যাংস্টারগিরি বাদ দেন, চলেন এখান থেকে। শরীর ভালো লাগছে না। সবাই একটু চমকে যায়। রাজ 2 হাতে মেহরিনের মুখ ধরে বলে, কি হয়েছে? ব্যথা করছে? বলো কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে? হৃদ বলে, ভাই, আগে এখান থেকে চল। ওকে একটা সেফ প্লেসে নিতে হবে। কাশেম সায় দেয়, হ্যাঁ, এখান থেকে বের হওয়া দরকার। রাজ মেহরিনের দিকে তাকায়। মেহরিন মাথা নাড়ে। রাজ কিছু না বলে মেহরিনকে কোলে তুলে নেয়। মেহরিন বলে, আরে নামান আমাকে। আমি আগের মতো নেই, অনেক মোটা হয়ে গেছি। আপনার কষ্ট হবে নামান, আমি হেঁটে যেতে পারবো। রাজ কিছু বলে না, শুধু রেগে তাকায়। তা দেখে মেহরিন আর কোনো কথা বলে না, বরং ঠোঁটে আঙুল রাখে। আর তা দেখে সবাই হেসে ওঠে। হাসতে হাসতে, উল্লাস করতে করতে বেরিয়ে আসে তারা।
রাজ আর মেহরিন এক হেলিকপ্টারে উঠে বসে। সাব্বির, লাবিব আর হৃদ আরেকটায়। কাশেম চলে যায় রাজের লোকদের সাথে। উত্তরের জঙ্গলে আজ আগুন নেই, আছে ফিরে পাওয়ার শান্তি, ভালোবাসার আলো, আর এক যুদ্ধ শেষের নিঃশব্দ কৃতজ্ঞতা। চলবে ইনশাআল্লাহ।